আপনাদের কি রাজনৈতিক কর্মকাণ্ড আছে বর্তমানে কোনো? আপনারা কি রাজনীতিতে অচ্ছুত হয়ে পড়ছেন? রাজনৈতিক প্রেক্ষাপট এই মুহূর্তে অত্যন্ত ঘোলাটে। সিনিয়র পলিটিশিয়ান, সিনিয়র সাংবাদিক, সিনিয়র পলিটিক্যাল অ্যানালিস্ট, তারা কেউ নেক্সট ফেজটাকে ঠিক ড্র করতে পারছে না। উনি খুবই ইন্টেলিজেন্ট মানুষ এবং খুবই স্মার্ট মানুষ। উনি ডেফিনেটলি অনেকগুলো অপশন খোলা রেখেছেন। তার মধ্যে সবচেয়ে প্রবাবল অপশন হচ্ছে ইলেকশন হবে, আহ, এবং এই গভর্নমেন্টের পরে বিএনপি গভর্নমেন্ট আসবে, এটা একটা প্রবাবল অপশন। এর বাইরেও ছোট ছোট অপশন গুলো উনি ওপেন রেখেছেন। ছাত্রদের ইলেকশন ডেফার্ড হতে পারে, আর্মি ব্যাক গভর্নমেন্ট হতে পারে, এক্সপ্যান্ডেড জাতীয় সরকার হতে পারে, সর্বদলীয় সরকার হতে পারে। অনেকগুলো অপশন উনি রেখেছেন। মক্কা বিজয়ের পরে হযরত মুহাম্মদ ইসলাম প্রথম কাজ যেটি করলেন, যারা তাকে চরম নির্যাতন করেছেন, তিনি তাদেরকে কাছে টেনে তাদেরকে দিয়ে মক্কা শাসন করলেন। ফলে মক্কায় নবী করিম ইসলাম দখলের পরে আর কিছুদিনের মধ্যে আর কোনো বিধর্মী ছিল না। অটোমেটিক সবাই কনভার্সন হয়ে গেছে, কোনো ফোর্স কনভার্সন ছিল না। অন্য কোনো দলের সাথে যদি অ্যালায়েন্স করতে না পারে, তাহলে এককভাবে এই দল দাঁড়াতে পারবে না। এবং এককভাবে এই দল সামনের নির্বাচনে অত্যন্ত লজ্জাকর ভোট পেতে পারে। আমাদের অ্যাডভাইজারদের খলিফায়ে রাশিদিন হতে হবে, ছদ্মবেশে রাস্তায় নামতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে, তখন তারা ট্রু রিফ্লেকশন পাবেন। তো ওয়াকার সাহেব লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচিয়েছেন। এসএসএফ তার হ্যাভি আর্মস নিয়ে শেখ হাসিনাকে রক্ষা করতে গেলে লক্ষ লক্ষ লোক। যে রাজনীতিতে এখন অনেক রকম আলোচনা হচ্ছে, জাতীয় ঐক্যমত কমিশন গঠিত হয়েছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা বা প্রধান উপদেষ্টার সাথে আলোচনা, অনেক কিছু হচ্ছে, কিন্তু আপনাদেরকে আসলে কোথাও দেখা যাচ্ছে না, আপনাদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড সেভাবে দৃশ্যমান হচ্ছে না। আপনাদের কি রাজনৈতিক কর্মকাণ্ড আছে বর্তমানে কোনো? আপনারা কি রাজনীতিতে অচ্ছুত হয়ে পড়ছেন? না, রাজনীতিতে কেউ অচ্যুত হবে কেন? কারণ হচ্ছে দেখুন, আমরা 86 সালে ভোটে জিতেছিলাম, 88-তে জিতেছিলাম, 91-তে চরম দুর্বিষহ অবস্থার মধ্যে জাতীয় পার্টি ভোট করে 35টি আসনে এমপি ছিল, 70টি আসনে সেকেন্ড হাইস্ট ভোট পেয়েছিল। 96-তে জাতীয় পার্টি 16% ভোট পেয়েছিল। এখন বিগত 3টি ভোটে অংশগ্রহণ করার কারণে রাজনৈতিক দলের একটা অংশের মধ্যে স্বাভাবিকভাবেই জাতীয় পার্টিকে নিয়ে মিশ্র প্রক্রিয়া আছে। তবে জাতীয় পার্টিকে রাজনীতি করতে দেয়া হবে না, রাজনীতি করতে দেয়া যাবে না, ভোট করতে দেয়া যাবে না, এই দাবিটি ক্ষুদ্র একটি অংশের। সেই ক্ষুদ্র একটি অংশ দেশের রাজনীতিকে ডিকটেট করতে পারে না। তারা দেশের রাজনীতি একটা ফ্যাক্টর হতে পারে, কিন্তু কি অ্যাক্টর তারা হবে না। এই দেশের রাজনীতি করতে যদি কোনো দলকে নিষিদ্ধ করতে হয়, সেটা ঐক্যমত লাগবে। সেই ঐক্যমতটা আমার মনে হয় কখনোই এত হার্ড হবে না। দ্বিতীয়, জাতীয় পার্টিকে অনেক মিটিং এ ডাকছে না, আলোচনাগুলোতে ডাক, এতে তো আমি মনে করি সরকার প্রশ্নবিদ্ধ হচ্ছে, এতে কমিশন গুলো প্রশ্নবিদ্ধ হচ্ছে, কমিশন গুলোতে ডিসকাশন অ্যাপ্রোচটা প্রশ্নবিদ্ধ হচ্ছে, ইনক্লুশনারি কনসালটেশন অ্যাপ্রোচ থাকছে না। আর জাতীয় পার্টিতে অসংখ্য এমপি আছে, মন্ত্রী আছে, দেশ চালাচ্ছে, ফরেন পলিসি এক্সপার্ট আছে, নদী বিশেষজ্ঞ আছে। আমাদের অন্তত 20 জন লোক আছে যারা জেনুইনলি দেশের যে কোনো বিষয়ে যে কোনো সরকারকে মতামত পরামর্শ দিতে পারে এবং সেটা গ্রহণযোগ্য মতামত হবে। তার একটি উদাহরণ আমি দেই। 1900 জোসেফ কনরাড নামে এক ভদ্রলোক একটা আর্টিকেল লিখেছিলেন, বেসিক স্ট্রাকচার কখনো সংবিধানের বাতিল করা যাবে না। ভারতের প্রখ্যাত আইনজীবী ননী পালকিওয়ালা এটার উপর বেস করে কেশবানন্দ ভারতীতে আর্গুমেন্ট করলেন এবং জাজমেন্ট পেলেন যে কিছু ডেভেলপমেন্ট বা কিছু কিছু রিফর্ম ওখানে বেসিক স্ট্রাকচার হিট করলো। ওটাকে বেস করে বাংলাদেশের সুপ্রিম কোর্টের যে বিভিন্ন বেঞ্চ করা হয়েছিল, সেটাকে সুপ্রিম কোর্ট বললো নালিফাই করে দিল 8 অ্যামেন্ডমেন্ট মামলায়। আজকে সেই কতদিন পরে, প্রায় 30-25 বছর পরে, আবার যারা জুডিশিয়াল রিফর্ম কমিশন যারা করেছেন, হেডেড বাই মিস্টার জাস্টিস শাহ আবু নাই মমিনুর রহমান, উনি ক্যাটাগরিক্যালি অপিনিয়ন দিয়েছেন বাংলাদেশের প্রত্যেক ডিভিশনে একটি করে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ করতে হবে এবং এর জন্য প্রয়োজনীয় সংশোধন করতে হবে। এই কথাটাই জাতীয় পার্টি 30 বছর ধরে বলে আসছিল, ডিসেন্ট্রালাইজেশন অফ জাস্টিস ডেলিভারি সিস্টেম, ডিসেন্ট্রালাইজেশন অফ অ্যাডমিনিস্ট্রেটিভ জাস্টিস ডেলিভারি সিস্টেম। তাহলে জাতীয় পার্টির কথাগুলো ফলে যাচ্ছে, লেগে যাচ্ছে, কিন্তু জাতীয় পার্টিকে বসতে দেওয়া হচ্ছে না। বসতে না দেওয়ার আহ, বিষয়টি আমি মনে করি আহ, মোটেও গুরুত্বপূর্ণ না। জাতীয় পার্টির ভোট, জাতীয় পার্টির আবেগ, জাতীয় পার্টির সংগঠন এই ছোট্ট বিষয়ের উপর নির্ভর করে না। এতে সরকার বরঞ্চ সকলকে এক প্ল্যাটফর্মে কিন্তু না আনার আপনাদেরও বা একটা কর্মকাণ্ড দায় কোথায়? আপনাদেরও তো কোনো এক্সিকিউট করছে। কর্মকাণ্ড দৃশ্যমান হ্যাঁ, হয় না। এক্ষেত্রে আমি আপনার সাথে একমত। আমাদের বড় বড় জনসভা করা প্রয়োজন, আমাদের বড় বড় জনমুখী কার্যক্রম করা প্রয়োজন, বন্যায় ত্রাণ দেওয়া, শীতে কম্বল দেওয়া, চিকিৎসা দেওয়া, মানুষের পাশে থাকা, মানুষের জন্য আন্দোলন করা, দাবি করা। তবে সেক্ষেত্রে
আমাদের পার্টির চেয়ারম্যান, মহাসচিব এবং আরো অনেকের নামে অনেকগুলো মামলা হয়েছে। এই মামলাগুলো বেশিরভাগই খুব মিথ্যা অভিযোগ, মানে হুম। মামলার বিরুদ্ধে আমি খুব ভিত্তি পাইনি, গল্পটা অভিযোগ। এই মামলা হওয়ার কারণেও স্বাভাবিকভাবেই তারা একটু দ্বিধাদ্বন্দ্বে আছে। যদিও আমাদের পার্টি অফিসে প্রোগ্রাম হচ্ছে, আমাদের বড় একটি ইফতার মাহফিল হলো, আমাদের 1লা জানুয়ারি আমরা ব্যাপক পরিসরে রংপুর, গাইবান্ধা, ঢাকায় ব্যাপক পরিসরে আমরা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী করেছি। এর আগে 16ই ডিসেম্বরে ফুল দেয়া, 21শে ফেব্রুয়ারি ফুল দেয়া, 14ই ডিসেম্বরে ফুল দেয়া, এগুলো আমরা করেছি। জাতীয় পার্টি পিছিয়ে আছে এটা বলা যাবে না, তবে তীব্র গতিতে আগাচ্ছে অবশ্যই সেটা না। এই তীব্র গতিতে আগানোর জন্য আমরা দেখতে চাচ্ছি সামনের রাজনৈতিক প্রেক্ষাপট কি দাঁড়ায়। রাজনৈতিক প্রেক্ষাপট এই মুহূর্তে অত্যন্ত ঘোলাটে। সিনিয়র পলিটিশিয়ান, সিনিয়র সাংবাদিক, সিনিয়র পলিটিক্যাল অ্যানালিস্ট, তারা কেউ নেক্সট ফেজটাকে ঠিক ড্র করতে পারছে না। এতগুলো ডাইমেনশন তৈরি হচ্ছে, এতগুলো ইনসিডেন্ট হচ্ছে, এতগুলো পট পরিবর্তন হচ্ছে, কিন্তু এই যে আপনি পলিটিক্সটা আমরা বলছেন যে কেউ বুঝতে আপনারা অপেক্ষা করছেন সামনে রাজনৈতিক প্রেক্ষাপটটা কি দাঁড়ায়, মানে কিরকম আপনাদের হিসাব নিকাশ, কি হলে কি করবেন? না, সেরকম কোনো সিদ্ধান্ত অবশ্যই হয়নি। তবে ডেফিনেটলি যদি সকল দল মিলে অংশগ্রহণে একটু ভোট হয়, তাহলে এক ধরনের ভোট হবে, এক ধরনের গণতন্ত্র হবে, এক ধরনের রাজনীতি হবে। কিছু দলকে বাদ দিয়ে ভোট করা হয়, তখন সেখানে একটি বিরোধী অংশ, বিশাল অংশ ভোটের বাইরে থাকবে। তারা কন্টিনিউয়াস নতুন সরকারকে প্রেশার দেবে, ইন্টারন্যাশনাল প্রেশার আসবে। একতরফা ভোটের সরকারকে পৃথিবীর অনেক দেশ মেনে নেবে না। তখন স্বাভাবিকভাবে পলিটিক্সটা আরেক ডাইমেনশনে চলে যাবে। এই ডাইমেনশনের দোলাচলটা আম, আমরা দেখতে চাচ্ছি কোন দিকে যায়। আর দ্বিতীয় যেটি আমি বলবো, যে বাংলাদেশে অনেক ক্ষেত্রেই মবতন্ত্রটা এত বেড়ে গেছে, হুম। মবের দ্বারা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, মব চাপিয়ে দিচ্ছে সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে। ঠিক সেই জিনিসগুলোর ক্ষেত্রে মবকে নিয়ন্ত্রণ করতে না পারার একটা কনস্ট্যান্ট ব্যর্থতাই সরকারের আছে। সরকার যতই ডায়ালগ করুক, সরকার যতই ঐক্যমত কমিশন করুক, ঐক্যমত তো হয়নি। হুম। ঐক্যমত কাউকে বাদ দিয়ে কিভাবে হয়? ঐক্যমত সবাইকে সাথে নিয়ে যেটা, সেটাই ঐক্যমত। এটা অনেকের ঐক্যমত কমিশন হচ্ছে, জি। যেটি আপনি আমি মব মনে নিয়ে করি বলছেন আমরা। স্বামী পাটোয়ারি, আমি মব নিয়ে আরেকটু বড় করেই কথা বলতে চাইবো। আপনারা, আমি একটু এই প্রশ্নটা যে মানে আওয়ামী লীগের যেটা আমরা দেখতে পাই, আওয়ামী লীগ একরকম, আওয়ামী লীগের যারা কর্মী, সমর্থক, নেতাকর্মী যারা দেশে আছে, দেশ থেকে পালিয়ে গেছেন, মুখ চেনা অনেকেই, আর যারা আছেন দেশে তারাও নানান রকম হামলার শিকার হচ্ছেন, তাদের পরিবারও একরকম অনিশ্চয়তায় আছে, তাদের সয় সম্পত্তির উপরে মানে সেগুলো নিরাপদ না। আপনারা কি নিরাপদে আছেন দেশে, জাতীয় পার্টি যারা করছেন? দেখুন, আমরা ব্যাপক হামলার শিকার হয়েছি এমনটা আমরা বলবো না, তবে মানসিক ভাবে তো আমরা সকলেই একটা নিরাপত্তাহীনতায় আছি। মানসিক ভাবে আমরা, যেখানে ল অ্যান্ড অর্ডার খুব স্ট্রং না, পুলিশ দেখা যাচ্ছে না, যেখানে পুলিশ অনেক পরে যাচ্ছে, সেনাবাহিনী অনেক পরে যাচ্ছে, ঠিক পুরো দেশের মধ্যে যে নিরাপত্তার একটা চাদর ঠিক সেইভাবে দৃশ্যমান হচ্ছে না। তো সেক্ষেত্রে রাজনীতিবিদরা, আপনার স্বাধীনতা তো শুধু একটা কাগজে কলমের বিষয় না, এটা একটা উপলব্ধির বিষয়। ফ্রিডম অফ প্রেস ইনক্লুড ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ থট অ্যান্ড রাইটিং। আপনি কি চিন্তা করবেন, এই চিন্তার স্বাধীনতা রাষ্ট্রকে দিতে হবে। এখন আপনাকে কোনো হ্যারাস করা হচ্ছে না, কিন্তু আপনার চারপাশে হ্যারাসমেন্টের অসংখ্য ঘটনা ঘটছে। তখন স্বাভাবিকভাবে আপনি স্বাধীনভাবে চিন্তা করতে পারবেন না। স্বাধীনভাবে চিন্তা অবশ্যই বাধাগ্রস্ত হচ্ছে, মিডিয়া ফ্রিডম অবশ্যই বাধাগ্রস্ত হচ্ছে, এবং কলমকে চেপে ধরার চেষ্টা অবশ্যই হচ্ছে। কারণ ওই যে মব, আপনি কারো মতের বিরুদ্ধে গেলে আপনার অফিসে হামলা করা হতে পারে, আপনি কারো মতের বিরুদ্ধে গেলে আপনাকে রাস্তাঘাটে অপদস্থ করা হতে পারে। এই মব যে রাষ্ট্র ঠেকাতে পারছে না, এটাই তো বাক স্বাধীনতার ভায়োলেশন হচ্ছে। আচ্ছা, আমি মনে মব করি রাষ্ট্র এই ঠেকাতে মুহূর্তে পারছে না, পারছে না নাকি চাইছে না? এই প্রশ্ন নিয়ে কালকেও একটি টক শোতে কথা হয়েছিল। একটা রাষ্ট্র বা একটা সরকার কেন মব ঠেকাতে চাবে না? একটি বিষয় আছে। এই মবের ক্ষেত্রে যারা জড়িত, তাদের একটা অংশ এই সরকারের স্ট্রেংথ হিসাবে কাজ করেছে। যারা এই সরকার বসিয়েছে, এই সরকারকে এনেছে, এই সরকারের নিয়োগকর্তা। তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে এমনটা হতে পারে যে নিয়োগকর্তাকে নিয়ন্ত্রণ করতে সরকার সাহসী হতে পারছে না। এটা একটা যুদ্ধ পরিস্থিতি তো। স্বাভাবিকভাবেই সরকার তার স্ট্রেংথের জায়গাটা দুর্বল করে নিজেকে ভিকটিম বানাতে চাচ্ছে না ভবিষ্যৎ কোনো পথ পরিবর্তনে। এই ক্ষেত্রেই একটা স্টেটসম্যান দরকার, একটা বন্দোবস্ত, একটা আলোচনা, একটা 300 আসনের বন্টন। এটি শুনতে খারাপ শোনাবে, একটি 300 আসনের বন্টন প্রয়োজন। জিয়াউর রহমান এটা করেছিলেন। জিয়াউর রহমান আসার পরে দেশে হাফাজাত অবস্থা, কোনো রাজনৈতিক দল নাই। সবচেয়ে বড় লার্জেস্ট দল আওয়ামী লীগ, তারা 15ই আগস্টে ভিক্টিম হয়েছে।
কিন্তু উনি কিন্তু একটা বন্দোবস্ত করেছিলেন, এতটা আসন আওয়ামী লীগ পাবে, ডিস্টার্ব করা যাবে না, এতটা আসন অমুকরা পাবে, ঠিক আছে, জামাত রিভাইভ হবে, ইসলামিক দল রিভাইভ হবে, কিন্তু একটা বন্দোবস্তের মধ্যে কিন্তু দেশটা শুরু করেছিলেন। সেই বন্দোবস্তটা এখন অবশ্যই আবার করতে হবে, এবং ডক্টর ইউনূস স্যার যদি সেই বন্দোবস্ত করতে পারেন, উনি সেকেন্ড টাইম নোবেল প্রাইজ পেতে পারেন। আচ্ছা, আর যদি তিনি সেই আপনি হ্যাঁ, বন্দোবস্ত হুম, জি, না যদি করতে তিনি সেই পারেন তাহলে? বন্দোবস্তটা না না হ্যাঁ, করেন, তাহলে দেশে সুষ্ঠু ইলেকশন হবে না, বা ইলেকশন হবে না, এবং ব্লাডশেড হবে, এবং দেশ অ্যানার্কি হবে, খান খান হয়ে যাবে দেশ। সেটার দায়ভার তো সরকার প্রধান হিসেবে ওনার কাছে অটোমেটিক চলে আসবে, তিনি এই দায়ভারটা শিফট করতে পারবেন না। জি। আপনি যেটি বলছিলেন যে সরকার হয়তো করছে না কারণ একটা অংশ যারা এর সাথে মবের সাথে আছে তারা সরকারকে বসিয়েছে বা সরকারের নিয়োগকর্তা। ডক্টর ইউনূস তো বলেছিলেন ছাত্ররাই তার নিয়োগকর্তা। মানে কারা আসলে কোন অংশের কথা আপনি মিন করছেন? ডক্টর ইউনূস তো বলেছিলেন ছাত্ররা তার নিয়োগকর্তা। না, ছাত্ররাই তো মানে একটা অংশ এই মব করছে, বা ছাত্ররা একসময় ঘোষণাপত্রের দাবি দিল, এখন সেকেন্ড রেভলিউশন বলছে, আওয়ামী লীগ নিষিদ্ধ, শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত কোনো নির্বাচনের কথা কেউ বলতে পারবে না, জাতীয় পার্টির অফিস ভেঙে দিয়েছে। তো এক রাষ্ট্রপতির অপসারণ, বিচারপতিদের অপসারণ, এগুলো তো ছাত্ররা নেতৃত্বে করেছে। তো সেটা একটা ফেজ ছিল, একটা ফেজ পর্যন্ত কিছুটা হয়েছে, এখন তো আর সেই ফেজটাকে অ্যালাউ করা যাবে না। এখন তো নিয়ন্ত্রণের ফেজ, এখন তো সমঝোতার ফেজ, এখন তো অন্তর্ভুক্তির ফেজ, এখন দেশ গড়ার ফেজ, এখন দেশ বাঁচানোর ফেজ। যুদ্ধ পরবর্তী সময়, বিপ্লব পরবর্তী সময়, আন্দোলন পরবর্তী সময়ে এটা হতে পারে। আর পুলিশকে এখনো সরকার উৎসাহিত করতে পারেনি, পুলিশকে এখনো রিফর্ম করতে পারেনি। তো এই যে পুলিশকে রিফর্ম না করা, উৎসাহিত না করার কারণে দেশে ক্রাইম বাড়ছে, পুলিশের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব। একটা সরকার 8 মাসে যদি এতটুকু করতে না পারে, তাহলে ইলেকশন করবে কিভাবে? 30,000 সেন্টারে ইলেকশন হবে, 30,000 সেন্টার। এটা কোনো ম্যাটার অফ জোক না। এবং হুম। সেখানে প্রচুর আইন শৃঙ্খলা বাহিনী লাগে, প্রচুর ইনস্ট্রুমেন্ট লাগে, প্রচুর প্রিন্টিং পেজ লাগে, প্রচুর নিয়ন্ত্রণ লাগে, প্রচুর কাঠামো লাগে। এই কাঠামোটা করার দিকে তো আমি সরকারের সদিচ্ছা দেখছি না। জি। মানে আমি সেই আবার ওই জায়গায় ছাত্ররা নিয়োগকর্তা বা তারা তাদের ডক্টর ইউনূসকে ক্ষমতায় এনে বসিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র। ছাত্র বলতে বৈষম্য বিরোধী ছাত্র বা সেই অংশের ছাত্রদেরকে নিশ্চয়ই আমরা বলছি। আ কিন্তু তারা তাদের নানান দাবি দেওয়ার কথা আপনি বলছিলেন। তারা বিচারপতিদের নামানো, তারা রাষ্ট্রপতির অপসারণ থেকে এই বিষয়গুলো তারা দাবি বা ঘোষণাপত্রের কথা এগুলো বলেছে। কিন্তু এছাড়াও ধরুন বইমেলায় গিয়ে স্টল বন্ধ করে দেয়া বা লালমাটিয়ায় ২ তরুণীকে সিগারেট খাচ্ছিল বলে তাদেরকে বেশ্যা বলা, তাদেরকে মারধর করা। এই যে ঘটনাগুলো ঘটছে বা মানে আরও যে ঘটনাগুলো ধরুন তানভীর ইমামের বাসায়, সাবেক এমপি তানভীর ইমামের বাসায় সেখানে গিয়ে তল্লাশির নামে লুটপাট করা, এই যে এই বিষয়গুলো, এগুলোতেও তো সরকারকে খুব খুব কি শক্ত অবস্থায় দেখছে নাকি সেটা জানি। না, খুব একটা শক্ত অবস্থায় সরকার এগুলো হ্যান্ডেল করতে পারছে না। বাট করতে পারছে না, কারণ ওই যে নিয়োগকর্তার সাথে সংযোগটার কারণে তারা পারছে না, একটা বাধ্যবাধকতার মধ্যে সরকার পড়ে গেছে, নিরপেক্ষ থাকতে পারছে না। সরকার নিরপেক্ষ থাকতে পারছে না। সরকার যখনই তসলিমা নাসরিনের বইয়ের বিরুদ্ধে একটা একটা গ্রুপ সেখানে মব করলো, অথবা সেখানে চিল্লাচিল্লি হইচই হলো, সরকার সেখানে আইন মাফিক কাজ করতে পারেনি। যদিও প্রধান উপদেষ্টা একটা বক্তব্য দিয়েছেন, নিন্দা হুম। প্রস্তাব করেছেন, কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারেনি, এবং অন্য ঘটনাগুলোর ক্ষেত্রেও তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারেনি, বন্ধ করতে পারছে না। এই যে বন্ধ করতে পারছে না, এই অমিশন, অন্যরা অমিশনের জন্য রেসপন্সিবল হয় না, আপনিও আইনের ছাত্রী, আপনি জানেন, কিন্তু সরকার কিন্তু অমিশনের জন্য রেসপন্সিবল হয়। প্রত্যেকটি ঘটনার নোটিং রিপোর্টিং হচ্ছে। হ্যাঁ, অনেকেই বলতে পারেন 17 বছরে এসব হয়েছে, 17 বছরের ঘটনা বেশি না এখনকার বেশি। এই তুলনামূলক বিচারে তো যাওয়া কোনো প্রয়োজন নাই। যেহেতু আগের সরকারের অনেক ভুল ছিল, এই জন্যই একটি বিপ্লবী সরকার আসছে, একটি নিরপেক্ষ সরকার আসছে। এই সরকার নিরপেক্ষতা দেখতে পারলো না। এই ছাত্রদের একটা অংশ বলল জাতীয় পার্টিকে ডাকা যাবে না, সরকার ডাকতে পারলো না। তারপরে সরকার কি ওই ছাত্রদের হাতে জিম্মি, অথবা ওই ছাত্রদেরকে ব্যবহার করছে? দুটো জিনিস হতে পারে। এক, সরকার জাতীয় পার্টিকে ডাকতে চায়নি, ছাত্রদের মাধ্যমে করিয়ে। আরেক হতে পারে ছাত্রদের কথা বলার সাথে সাথেই সরকার সেটা মেনে নিয়েছে। অর্থাৎ যেগুলো আপনার ফ্রেমে পড়ে যাচ্ছে আপনি হয়তো মেনে নিচ্ছেন। সমস্যাটা হচ্ছে কোথায়? দেশ তো চালাতে হচ্ছে সরকারকে, ভোট তো করতে হবে সরকারকে। এখন যদি নোবেল লরিয়েট একজন ব্যক্তি বাংলাদেশে ভোট করেন, যার কাছ থেকে অনেকে দীক্ষা লাভ করেন, এবং সেই ভোটটা একতরফা হয়, এটি তো তাকে কালিমালিপ্ত করবে। অথবা ভোটটা একতরফা হলো না, আইনত সকলের জন্য ওপেন থাকলো, কিন্তু প্ল্যাটফর্মটা লেভেল প্লেইং হলো না, তখন কি হবে? সেটাও তো তার জন্য কালিমালিপ্ত হবে। সেই জন্যই তো আলোচনা করতে হবে সকলকে নিয়ে খোলা মনে, এবং একটা চার্টার বলেন, একটা বন্দোবস্ত বলেন, একটা সেটেলমেন্ট বলেন, একটা সীমিত পরিসরে দলগুলোকে সুযোগ করে দেয়া,
আওয়ামী লীগকে একটি রিফর্ম হয়ে আসা। কি রিফর্ম প্রয়োজন, ছাত্ররা কি রিফর্ম চাচ্ছে আওয়ামী লীগকে, ইউনূস সাহেব কি রিফর্ম চাচ্ছেন আওয়ামী লীগকে। আওয়ামী লীগকেও জনগণের পালস বুঝতে হবে। পালস অফ পলিটিক্স আপনার শো, আসলে পালস অফ পারসেপশন হচ্ছে আমাদের পলিটিক্স, পালস অফ পিপলস মাইন্ড হচ্ছে পলিটিক্স। তো সেটার মানে এই না যে সস্তা জনপ্রিয়তার মধ্যে যে আমরা সব ধুয়ে মুছে দেবো, যে বাংলাদেশের 70% বা 60% বা 51% লোক চাচ্ছে জাতীয় পার্টি রাজনীতি করবে না, অথবা আওয়ামী লীগ রাজনীতি করবে না, অথবা 51% লোক বললো যে সকল কালো লোককে মেরে ফেলো, সকল ওয়ান আইড লোককে দেশ থেকে বের করে দাও। ওটা তো গণতন্ত্র না। গণতন্ত্র মানে 1%-এর শাসন, গণতন্ত্র মানে 1%-এর সম্মান, বহুত্ববাদ, যেটা আপনার জার্মানিতে রাখতে পারেনি, ইটালিতে রাখতে পারেনি, সেকেন্ড ওয়ার নিয়ে আসলো। শুধুমাত্র মাইনরিটি ভিউ প্রোটেকশন করতে পারেনি বলেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছে জার্মানিতে এবং ইটালি মিলে। এবং একইভাবে আরব বসন্তের পরে যতগুলো দেশ আছে, তিউনিসিয়া, সিরিয়া, লিবিয়া, মিশর, প্রত্যেকটি দেশ কেউ দাঁড়িয়ে এই বন্দোবস্তটা করতে পারেনি। মক্কা বিজয়ের পরে হযরত মুহাম্মদ ইসলাম প্রথম কাজ যেটি করলেন, যারা তাকে চরম নির্যাতন করেছেন তিনি তাদেরকে কাছে টেনে তাদেরকে দিয়ে মক্কা শাসন করলেন। ফলে মক্কায় নবী করিম ইসলাম দখলের পরে আর কিছুদিনের মধ্যে আর কোনো বিধর্মী ছিল না, অটোমেটিক সবাই কনভার্সন হয়ে গেছে, কোনো ফোর্স কনভার্সন ছিল না, মক্কাতে কোনো ফোর্স কনভার্সন হয়নি। সেই আদর্শটা আমাদের দেশের বিজয়ী শক্তি গ্রহণ করলে দেশটি সার্ভাইভ হতো, এবং একটা লং মেয়াদে পলিটিক্যাল স্ট্যাবিলিটি দেশে আসতো। শান্তি কখনো স্ট্যাবিলিটি ছাড়া আসে না, টেকসই উন্নয়ন কখনো স্ট্যাবিলিটি ছাড়া আসে না। সেই স্ট্যাবিলিটি মানে আলোচনা, এবং আলোচনার মাধ্যমে একটা উইন উইন সিচুয়েশন সবার জন্য নিয়ে আসা। জি, সেখানে সে আপনি বলছেন যে অন্তর্ভুক্তিমূলক সেই জায়গাটা হচ্ছে না, সেই আলোচনার জায়গাগুলো বা সরকারের জায়গা থেকে। কিন্তু ব্যারিস্টার পাটোয়ারি, আবারও সেই প্রশ্ন, সরকার এই মব নিয়ন্ত্রণ করতে চাইছে না, না পারছে না, এখানে একটু এই প্রসঙ্গটাও আপনাকে বলতে চাই যে ধরুন যখন এই লালমাটিয়ার 2 তরুণীর উপর হামলা, স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে সিগারেট, পাবলিকলি সিগারেট খাওয়া তো অপরাধ। 32 নম্বরে হামলা যখন হলো তখন আওয়ামী লীগের দোষের কোনো শেষ নাই বা দায়ের কোনো শেষ নাই, কিন্তু প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সরকারের পক্ষ থেকে বলা হলো এটি আসলে এই দায় শেখ হাসিনার। কিন্তু হামলা করা তো ইন্ডিভিজুয়াল একটা অপরাধ। এইরকম দায় ঠেলার জায়গাটি আসছে কেন? সেটা কি মানে সেই অবস্থাটাকে সরকারকে শক্ত একটা জায়গা দিচ্ছে? অন্যের উপর দায় দেয়া, অপরাধের তো একটা দায় অন্য কারোরও থাকে, এক হাতে তালি বাজেন আমরা তো বলেই থাকি, কিন্তু আর এক হাতের উপর দায় দেয়াটা সরকার কেন করছে? মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা উনি আইনের ভুল ব্যাখ্যা করেছেন। আমি তামাক নিয়ন্ত্রণ আইনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশে সিলেক্টিভ পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ। তার মধ্যে রেস্টুরেন্ট আছে, হসপিটাল আছে, সরকারি অফিস আছে, ব্যাংক আছে, আরো কিছু অফিস আছে। কিন্তু এর বাইরে আপনার রাস্তাঘাটে ধূমপান এখনো আইনত নিষিদ্ধ হয়নি। এটা নিষিদ্ধ করার দাবি আমরা জানিয়েছি। যেমন ইংল্যান্ডে রাস্তাঘাটে ধূমপান নিষিদ্ধ, আপনি পার্কে ধূমপান করতে পারবেন না, রাস্তায়, মোটরওয়ে, কোথাও ধূমপান করতে পারবেন না। ইংল্যান্ডে সিলেক্টিভ কিছু জায়গায় আপনি ধূমপান করতে পারবেন, বাকি কোনো জায়গায় আপনি ধূমপান করতে পারবেন না। বাংলাদেশে সিলেক্টিভ কিছু জায়গায় ধূমপান করতে পারবেন না, বাকি জায়গায় করতে পারবেন। উনি আইনের ভুল ব্যাখ্যা করেছেন বিং হোম মিনিস্টার। তো এটা একটা বড় ইস্যু। আরেকটা হচ্ছে বিষয়টা খুবই সেন্সিটিভ, নারী স্বাধীনতা, নারীর চেতনা এর সাথে জড়িত ছিল। এই বিষয়ে তার অবশ্যই সতর্কভাবে কথা বলা উচিত ছিল। 5, 6, 7 তারিখে দেশে অনেক কিছু ঘটেছে। এখন ডক্টর ইউনূস স্যার লফুলি বলতে পারেন যে আমি শপথ নিয়েছি 8 তারিখে, 5, 6, 7 তারিখে যেটা ঘটেছে এটা আমার সরকারের অধীনস্থ না। কিন্তু 8ই আগস্টের পরের ঘটনাগুলো, ইনক্লুডিং ডেমোলিশন অফ 32 নম্বর বাসা, এটা তো ইউনিট গভর্নমেন্ট সরকারে থাকা অবস্থায় হয়েছে। সেটার আহ, দায় তো সরকার এড়াতে পারবে না, যদিও উনি নিন্দা জানিয়েছেন। আরেকটি হচ্ছে এটি কিন্তু এক অর্থে শেখ হাসিনাকে একটা অস্ত্র তুলে দিয়েছে, যে তিনি বাংলাদেশে আসলে ন্যায় বিচার পাবেন না, যেহেতু তার বাবার বাড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছে। তো যখন শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার তীব্র প্রেশার আসতে পারে, সমন যাবে, বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে মামলা হবে, অথবা গ্লোবালি ডিসকাশন হবে, তখন কিন্তু চট করে এভিডেন্সটা দেখিয়ে দেওয়া হবে যে এই যে 32 নম্বর বাড়ি এটা ভেঙে কি করা হয়েছে। তো সেই দেশে আমি ন্যায় বিচার পাবো না, এই কথা বলার যুক্তির সুযোগটা এই মবরা ভেঙে এটা করে দিয়েছে।
হুম, কিন্তু এই আরেকটি এই এই হচ্ছে, যে সুযোগ করে দেয়া, মানে এই সুযোগ করে দিয়ে তো সরকারের ক্ষতি হচ্ছে, সরকার কি সেটি বুঝতে পারছে না নাকি? মানে এখানেই একটা বেসিক প্রশ্ন, নাকি বুঝে শুনেও এতদিন ধরে কেন বুঝতে পারছে না? তারপরে এই প্রশ্নটিও তো আসছে যখন আসলে তৌহিদি জনতা নামে বিভিন্ন জায়গায় আক্রমণ করা হচ্ছে, নারীদের ক্রিকেট বন্ধ করে দেওয়া থেকে শোরুম উদ্বোধন করা, নায়িকা মডেল তাদেরকে এই কাজে তাদের বাধাগ্রস্ত করা, নাটক বন্ধ করে ইত্যাদি যে বিষয়গুলো, ছোট ছোট ঘটনাগুলো ঘটছে, লালন বানা বন্ধ করার মতো ঘটনা ঘটছে, এই জায়গাটিও তো প্রশ্নবিদ্ধ হচ্ছে যে মবের সাথে সাথে মৌলবাদের উত্থান হচ্ছে। তাহলে সরকারের আসলে লাভ কি হচ্ছে? সরকার কেন শক্ত এখানে হচ্ছে না? দেখুন, শেখ হাসিনা 16-17 বছর থেকে তো একটা রিজিম ক্রিয়েট হয়ে গিয়েছিল। 3টি কনজিকিউটিভ ভোট বাংলাদেশে এর আগে, প্রশ্নবিদ্ধ ভোট এর আগে কেউ করার সাহস পায়নি বা কেউ করেনি। সেই ক্ষেত্রে যেটি ঘটেছে, এই রিজিমকে সরিয়ে দেওয়ার জন্য মাঠে রক্ত দিয়েছে ইসলামিস্টরা, এবং অ্যান্টি আওয়ামী বলয়টা তো একটা বিশাল বলয়। সেখানে স্বাভাবিকভাবে বিএনপি আছে, জামাত আছে, একাত্তর বিরোধীরা আছে, উগ্র মৌলবাদের লোকজন আছে, আম, অনেক প্রগ্রেসিভ লোকও সেখানে আছে। জাতীয় পার্টিও সে আন্দোলনে অংশগ্রহণ করেছিল, আওয়ামী লীগেরও অনেকে অংশগ্রহণ করেছিল, প্রবাসী আওয়ামী লীগরা অংশগ্রহণ করেছিল। ফ্যাক্ট রিমেইন যে এই ঘটনার পরে বিজয়ী শক্তি হিসাবে প্রাথমিকভাবে না হলেও আস্তে আস্তে প্রস্ফুটিত হচ্ছে ইসলামিক শক্তিগুলো। এবং ইসলামিক শক্তিগুলো অনেকদিন পরে অনেক ন্যারেটিভস নিয়ে খোলামেলা কথা বলতে পারছে। 71 সালে জেনোসাইড হয়েছে কিনা, 71 সালে কতজন মারা গেছে, বঙ্গবন্ধু স্বাধীনতা পেয়েছিলেন কিনা, এই বিষয়গুলোর একাডেমিক ডিসকাশন আমি মনে করি অলওয়েজ ওয়েলকাম, কারণ প্রত্যেকটাই সুনির্দিষ্ট জবাব দেওয়ার মতো প্রচুর লোক বাংলাদেশে আছে। এই আলোচনাগুলো একসময় বন্ধ হয়েছিল, এখন সেই আলোচনার দরজাটা খুলে গেছে। খুলে গেছে, এটা খারাপ কোনো বিষয় না। আলোচনা হবে, ডিসকাশন হবে, প্যানেল হবে, কিন্তু মতবাদ চাপিয়ে দেওয়ার প্রয়াসটা শুরু হয়ে গেছে। এই যে মতবাদ চাপিয়ে দেওয়ার প্রয়াসটা শুরু হয়েছে, এটি অত্যন্ত ডেঞ্জারাস। এই ডেঞ্জারাস মতবাদটার জন্য আমি মনে করি সরকারকে সতর্ক হতে হবে। এবং সরকার কেন সতর্ক হতে পারছে না? হুম। সরকার তো আর তথাকথিত প্রগতিশীল বা আওয়ামী লীগের সহযোগিতা পাচ্ছে না বা পাবে না। সরকার যাদের সহযোগিতা পেয়েছে পাচ্ছে, তাদেরকে বাধাগ্রস্ত করতে পারছে না। সরকারের প্রত্যেক সরকারের একটা স্ট্রেংথ থাকে। একটা সরকার একটা পলিটিক্যাল পার্টি থাকলে সে তার পলিটিক্যাল পার্টির উপর বেস করে। যেহেতু এই সরকারের কোনো পলিটিক্যাল পার্টি নাই, সেহেতু তারা পলিটিক্যাল পার্টি কোড করেনি বা করতে পারেনি এখনো সেভাবে। তারা এই অ্যান্টি আওয়ামী ফোর্স, এদের উপরই বেস করে টিকে আছে বা তাদের উপরই বেস করে থাকতে চাচ্ছে। তো স্বাভাবিকভাবে একটা পারস্পরিক নির্ভরশীলতা যখন থাকে, যখন পারস্পরিক বায়াসনেস চলে আসে, তখন ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায় না, তখন নিরপেক্ষতা বজায় রাখা যায় না। জি। ওই জায়গাতে সরকার তীব্র দুর্বল হচ্ছে। আরেকটা জিনিস আমি সবসময় প্রথম থেকে বলে আসছিলাম, যে এই ধরনের একটা পরিস্থিতিতে প্রথমেই এমার্জেন্সি দিয়ে দেওয়া উচিত ছিল, 5 তারিখেই, যে কোনো মূল্যে জানমালের রক্ষার জন্য। সেটি কেন দেওয়া হয়নি আমি এটার কোনো উত্তর পাইনি। জি, আপনি বলছেন সরকার যেহেতু এখনো পলিটিক্যাল বা সরকারের কোনো পলিটিক্যাল পার্টি নেই, অনেকে বলছেন ছাত্রদের, মানে সেই বৈষম্যবিরোধী ছাত্রদের যে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক পার্টি, সেটি পরোক্ষভাবে সেটির কাণ্ডারি ডক্টর ইউনূস। তিনি সুযোগ করে দিচ্ছেন, তিনি সহযোগিতা করছেন, তিনি উৎসাহ দিচ্ছেন। কিংস পার্টিও বলা হচ্ছে। আপনি কি এর সাথে একমত? না, বাংলাদেশে প্রধান উপদেষ্টা যদি কোনো নারী হতেন তাহলে কি এটা কুইন্স পার্টি বলা হতো? কিন্তু সেটা আমার মাঝে মধ্যে মাথায় আসে। আম, অবশ্যই এটা কিংস পার্টি, কোনো সন্দেহ নাই। কারণ হচ্ছে আমাদের যে ছাত্ররা মহান আন্দোলন করেছে, তারা একটা পলিটিক্যাল ট্রান্সফরমেশন পেতেই পারে। আমি সবসময় বলেছিলাম নতুন পার্টি করার থেকে তাদেরকে বিভিন্ন দলে ডেকে এনে বা তারা বিভিন্ন দলের সাথে সুসম্পর্ক রেখে তারা যদি জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ, জামাতে ঢুকে এই 4টা দলকে নিয়ন্ত্রণ করতো, তাহলে দেশটা অন্যরকম হয়ে যেত। কিন্তু যখন আপনি নতুন দল করছেন, এই বিশাল স্টেজের অর্থ কোথা থেকে আসলো? সামনে দামি দামি সোফাগুলো, এটা ভাড়া কে দিল? আর ঢাকা শহরের রাস্তা বন্ধ করে মিটিং এর কালচার অনেক আগে বন্ধ হয়ে গিয়েছিল, এটা আবার ফিরিয়ে আনা হলো। একটি দল আত্মপ্রকাশ করবে বলে একটি রাস্তা বন্ধ করা হলো, এবং বিতর্কিত হয়ে গেল কেন? বাসে করে লোক নিয়ে আসা হয়েছে, ডিসিদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সমন্বয়কদেরকে বাস দিতে। অর্থাৎ সরকারি আচ্ছাদনেই এই দলটি তৈরি হলো। বৈষম্য বিরোধীদের একটি রাজনৈতিক দল বৈষম্যের গোড়া দিয়েই সূত্রপাত হলো, এবং এটি জনগণের মধ্যে খুব বড় আপিল করতে পারেনি এই সমস্ত কারণে। বৈষম্য বিরোধী ছাত্রদের অনেক আন্দোলনেই বা অনেক দাবির সাথেই শিবির, জামাত একাত্ম থাকতো। তাদের অংশগ্রহণ থাকলেই জনসমাবেশটা বিশাল দেখা যেত।
ডক্টর ইউনূসের আশীর্বাদ ছাড়া এবং জামাত শিবিরের অংশগ্রহণ ছাড়া এককভাবে এই দলটি যে বিশাল দল হবে এতটা আমি আশাবাদী না। আপনি বলতে পারেন জিয়াউর রহমান দল করেছিল, এরশাদ দল করেছিল। ওনারা জিয়াউর রহমান এবং এরশাদ ছিলেন কমিশন প্রাপ্ত আর্মি অফিসার, ইমপ্যাকেবল ক্যারেক্টার তাদের আর্মি অফিসার হিসাবে। তারা সেকেন্ড লেফটেন্যান্ট থেকে শুরু করে জেনারেল পর্যন্ত তাদের স্পটলেস ক্যারিয়ার। এবং জিয়াউর রহমান তো স্বাধীনতার ঘোষক ছিলেন, 27 তারিখে ঘোষণা দিয়েছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন। এদের কারোর সাথে কি আমরা এই সকল ছাত্রদের কম্পেয়ার করলে আমরা কি অন পার যোগ্যতা সম্পন্ন কাউকে দেখতে পাচ্ছি? এরশাদ স্যারের অসাধারণ আর্মি অফিসার ছিলেন, দেশে রিফর্ম করেছেন দুর্দান্ত। প্রেসিডেন্ট রেগানের সাথে তর্ক করতে পারতেন ফরেন পলিসিতে, চায়নার সাথে তর্ক করতে পারতেন। তার সাথে কি ছাত্রদের কারো তুলনা হবে? অথবা সকল ছাত্র এক করলেও কি জিয়া বা এরশাদের কাছাকাছি হবে? এটা বাস্তবতা, ছাত্রদেরকে বুঝতে হবে। এরপরও জিয়া এবং এরশাদ যখন দল করেছিলেন, বিদ্যমান রাজনৈতিক কাঠামোতে যারা যারা তাদের দলে আসতে চেয়েছে, আওয়ামী লীগ থেকে ছুটে আসা, মুসলিম লীগ, সাবেক প্রাইম মিনিস্টার, সাবেক ভাষা আন্দোলনের নেতা, সাবেক মুক্তিযোদ্ধা, সাবেক বামপন্থী তাত্ত্বিক, সাবেক ইসলামিক ক্লারিক, সবাইকে তারা নিয়ে দল করেছিলেন। শাহ আজিজকে প্রাইম মিনিস্টার করেছিলেন, এরশাদ স্যার মিজানুর রহমান মিজান চৌধুরীকে প্রাইম মিনিস্টার করেছিলেন, শাহ মোয়াজ্জেমকে নিয়েছিলেন, ডক্টর মতিনকে নিয়েছিলেন, মওদুদ সাহেবকে নিয়েছিলেন। এই ধরনের লোককে নিয়ে তারপরে একটা রাষ্ট্র, একটা দল আত্মপ্রকাশ পেয়েছে। নাগরিক কমিটির যে আত্মপ্রকাশ হলো, সেখানে আমি ছাত্র ছাড়া কোনো রাজনীতিবিদকে পেলাম না। আমার ধারণা ছিল এই 8 মাসে অন্তত 80 জন পোর খাওয়া প্রবীণ রাজনীতিবিদ ছাত্রদের সাথে যোগ দেবে, অথবা ছাত্ররা অ্যাপ্রোচ করবে। এই 80 জনকে নিয়ে একটি দলের আত্মপ্রকাশ হবে। আমরা দেখলাম শুধু ছাত্র দিয়ে আত্মপ্রকাশ হয়েছে। শুধু ছাত্র দিয়ে কি পৃথিবীতে কোনো দল খুব সফল হতে পেরেছে? ছাত্রদের দিয়ে আন্দোলন সফল হয়েছে অনেক। আছে, বলা হয় যুদ্ধ হচ্ছে ইয়াং ম্যানস ডেথ অ্যান্ড ওল্ড ম্যানস টকিং। সত্য, রক্ত ছাত্ররাই দেয়, রক্ত তরুণরাই দেয়। কিন্তু ভোট, রাজনীতি, দেশ চালানো, প্রাইম মিনিস্টার, সেখানে কিন্তু তরুণের প্রজ্ঞা এগুলো লাগে। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে নাগরিক কমিটি, জাতীয় নাগরিক কমিটিকে অনেকে ট্রল করে এটাও বলছে এটা কি জাতীয় পার্টির নাগরিক উইং কিনা, যেহেতু জাতীয় পার্টি শব্দটা ওর মধ্যে রয়ে গেছে। তো আমরা শুভকামনা করি যে তারা অবশ্যই অনেক ভালো করুক। তারা এখনো মার্কা নেয়নি বা এখনো রেজিস্ট্রেশন করেনি, অনেক ভালো করুক, সুচিন্তিত ভাবে তারা দল করুক, অ্যাটাকিং ভাবে না। রাজনীতি মানে আপনার দেশের স্বার্থে আপনার ব্যক্তিগত রাগ, আবেগ, ক্ষোভকে দূরে সরিয়ে আপনাকে দেশের স্বার্থে চিন্তা করতে হবে। এরশাদ স্যার যখন ক্ষমতায় ছিলেন, তখন আর্মি চিফ যিনি হলেন, উনি কিন্তু 90 সালে ওনাকে সহযোগিতা করেননি, অনেকে বলেন আর কি। তারপরে তো এরশাদ তাকে আর্মি চিফ করেছিলেন জেনে শুনে বুঝে। শাহাবুদ্দিন সাহেব তাকে সহযোগিতা করবে না বা তার তল্পিবাহক হবেন না, শাহাবুদ্দিন সাহেব সাহসী বিচারপতি ছিলেন, সন্দেহ নাই। তো এটা উনি জানতেন যে শাহাবুদ্দিন সাহেব ক্রাইসিসে তাকে হেল্প করবে না, এবং শাহাবুদ্দিন সাহেবকে উনি চিফ জাস্টিস করতে চাননি। উনি সাইনিং গিয়ে বলেন যে আমি কলম নিয়ে আসিনি। তখন পাশ থেকে জাস্টিস কামরুল ইসলাম সিদ্দিকী, পরে জাস্টিস হয়েছেন, উনি কলম দিয়ে বলেন স্যার আমার কলম ইউজ করেন। তখন স্যার গজগজ করতে করতে চিফ জাস্টিস সাইন করলেন, কিন্তু উনি সুপারসিড করেননি। কারণ ওই যে দেশের স্বার্থ, ওই যে বিচার বিভাগের স্বাধীনতা, ওই যে বিচার বিভাগের ঐক্য, উনি এটাকে শ্রদ্ধা জানিয়েছিলেন। যে কারণেই এরশাদ স্যারের মৃত্যু হয়েছে, তার চলাচল ছিল রাজার মতো, ফিলোসোফার কিং, তার মৃত্যু হয়েছে রাজার মতো, প্রোটোকল সহ ব্যাপক সম্মানের সাথে। কারণ তিনি ওই কিছু ইনস্টিটিউশনে তিনি কখনো ইন্টারফেয়ার করেননি। ছাত্রদেরকে আমি মনে করি এই দলটি কিন্তু বিভিন্ন সময় নানান চাপে সামনে, পড়ে ভোটে যাওয়া না যাওয়া ইত্যাদি সিদ্ধান্তগুলো তিনি নিয়েছেন, এজন্য তার আবার অনেক বিতর্ক রয়ে গেছে তাকে নিয়ে। মানে বিতর্ক ছাড়া তো রাজনীতি হতে পারে না, সমালোচনা ছাড়া তো রাজনীতি হতে পারে না। হুম। আপনার বিরুদ্ধে যখন বিতর্ক হবে, সমালোচনা হবে, তখনই আপনি প্রাসঙ্গিক। যত সমালোচনা হবে তত আপনার প্রাসঙ্গিকতা বাড়বে। দেশে 47টি নিবন্ধিত দল আছে, আর কয়েক হাজার পলিটিশিয়ান আছে প্রখা। আলোচনা কাদেরকে নিয়ে হয়? যারা প্রাসঙ্গিক তাদেরকে নিয়ে হয়। জাতীয় পার্টি প্রাসঙ্গিক, তাই জাতীয় পার্টিকে নিয়ে সমালোচনা হয়। তো আমি শেষ কয়েকটা একটা বিষয় নিয়ে বলছি, যদি আপনি সেকেন্ড রিপাবলিক নিয়ে ছাত্ররা যে দাবি জানাচ্ছে, অ্যাগেইন আমি মনে করি আমার এই প্রিয় ছাত্ররা যারা অকুতোভয় ছিল, আমি মাঝে মধ্যে তাদের ভিডিও দেখি যে ক্যাম্পাসে কি পরিমাণ সাহস তারা দেখিয়েছে পুলিশের সাথে। তো তারা কিন্তু এই সেকেন্ড রিপাবলিক বলে আবার নিজেদেরকে একটা ব্র্যাকেটে নিয়ে আসতেছে। ছাত্রদের প্রথম প্রবলেম হয়েছে তারা রাজনৈতিক দল করতে দেরি করে ফেলেছে। 2, বিভিন্ন দলে রাজনৈতিক প্লেসমেন্ট তারা এখনো ঠিকভাবে করতে পারেনি, করা উচিত ছিল। 3, একটা সঠিক আদর্শ তারা এখনো নিতে পারেনি, যে কোন আদর্শ সে তারা দলটা চালাবে। মধ্যপন্থা বলছে কেউ, ইনকিলাব জিন্দাবাদ বলছে, লাড়কেলেঙ্গে
আজাদি, এটা বলছে। এই কথাগুলোর মধ্যে দিয়ে কিন্তু অনেকেই ভাবছে বা অনেকে অবজার্ভ করছে যে এই দলটি কোন মতাদর্শের হবে। যখনই আপনি সেকেন্ড রিপাবলিক পড়লেন, তখনই আপনি 72-এর সংবিধান, স্বাধীনতার ঘোষণাপত্র, 71 পরবর্তী অংশটাকে আপনি কিন্তু বিতর্কিত করছেন বলে অনেকে মনে করছে। এই দুটোর মধ্যে কোনো সংঘর্ষ নাই, কিন্তু সেকেন্ড রিপাবলিক করার মতো যে প্রেক্ষাপট, সেটা অবশ্যই বাংলাদেশে এই মুহূর্তে হয়নি। আমরা বলতে পারি ইংল্যান্ডে টাইরান কিং চার্লস ছিলেন, জেমস ছিলেন। চার্লসকে এক্সিকিউট করার পরে তার ছেলেকে নেদারল্যান্ড থেকে নিয়ে আসা হলো। ছেলে এসে আবার শাসন করে তার একজন বাস্টার্ড সানকে আবার রাজা বানাতে ছিল, সেটা নিয়ে পার্লামেন্টে প্রচুর হইচই হলো। ক্রমওয়েলের সাথে তাদের যুদ্ধ হলো এর আগে। ক্রমওয়েল আবার আহ, সেই টাইরান কিং এর ছেলেকেই অ্যালাউ করতে বাধ্য হলেন। ক্রমওয়েলের লাশ উঠিয়ে আবার ফাঁসি দেওয়া হলো। কত কিছু ঘটনা ইংল্যান্ডে ঘটেছে, পট পরিবর্তন হয়েছে, কিন্তু সেকেন্ড রিপাবলিক প্রয়োজন হয়নি, আমি যে কথাটি বলছি। আর আমাদের এই ছাত্ররা বলছে যে সংবিধান নিয়ে স্বৈরতন্ত্রের ধারক বাহক, এটা আমি টোটালি এগ্রি করি না, একদমই না। সংবিধান আমাদের অত্যন্ত চমৎকার পিস অফ ইনস্ট্রুমেন্ট, আমাদের সংবিধান। এটা আওয়ামী লীগের ক্রেডিট না, এটা মুক্তিযুদ্ধ বা অন্য কিছু না, এটা আমাদের সংবিধান, আমরা সকলে মিলে তৈরি করেছি। এবং এই সংবিধানে হাত রেখেই বর্তমান সরকার শপথ নিয়েছেন। হুম। এই সংবিধানে হাত রেখেই যারা বাংলাদেশের অস্তিত্বকে একসময় অস্বীকার করতেন, জামাত ইসলামের শীর্ষ নেতারা, তারা কিন্তু এই সংবিধান শপথ নিয়ে মন্ত্রী হয়েছিলেন বিএনপির আমলে। তখন তাদের কাছে কখনো এই সংবিধানকে অপ্রাসঙ্গিক মনে হয়নি। হ্যাঁ, সংবিধানে যখন 15 অ্যামেন্ডমেন্ট করা হলো, তখন 13 অ্যামেন্ডমেন্ট বাদ দেওয়া হলো, কেয়ারটেকার গভর্নমেন্ট বাদ চলে গেল, তখন একটি সরকার নেক্সট ইলেকশনকে নিয়ন্ত্রণের একটা ক্ষমতা পেয়ে গেল। যখনই একটি সরকার নেক্সট ইলেকশনকে নিয়ন্ত্রণের ক্ষমতা পেয়ে গেল, সে সেই নিয়ন্ত্রণ দিয়ে অবৈধভাবে, ইল্লিগালি বারবার ক্ষমতায় এসেছে। এটা ওই অ্যামেন্ডমেন্টের দোষ, হুম। ওই সংবিধানের দোষ না। আমেরিকাতে তো ছোট্ট একটি জি। সংবিধান, আমেরিকাতে তো সেটাও কোনো আবার বাতিল ডিসাপ্টর, হয়ে গেছে। মানে সেটাও তো বাতিল সেটা আমার হয়ে গেছে সামনে বাতিল 15। হয়ে গেছে। সো সো ওই ডিফেক্টটা কারেক্ট হয়ে গেছে, ওই ডিফেক্টটা কারেক্ট হয়ে গেছে। আর হ্যাঁ, কিছু তাত্ত্বিক বিষয় আছে, ধর্মনিরপেক্ষতা, রাষ্ট্রধর্ম ইসলাম, এগুলো কিন্তু সংশোধন করা হয়েছে। ধর্মনিরপেক্ষতা নিয়ে অনেকের দুঃখ থাকতে পারে, সেজন্য এরশাদ রাষ্ট্রধর্ম ইসলাম করে দিয়েছেন, এটা রেমিডাইড। এটা নিয়ে সনাতন ধর্মের অনেকে বলে যে তাদেরকে বিগেট সিটিজেন করা হয়েছে, কিন্তু ইসলাম ধর্মের যারা, তারা আবার এটাতে হ্যাপি যে রাষ্ট্রধর্ম ইসলাম আছে, তো ব্যালেন্স হয়ে গেছে। আর ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ছিল, জিয়াউর রহমান সেটাকে চালু করে দিয়েছেন, তখন থেকে ধর্মভিত্তিক রাজনীতি আছে। তো এখন তো আর 72-এর সংবিধানকে আমি মনে করি মেলাইন করার কোনো সুযোগ নাই। অসাধারণ মানবাধিকার ক্লজ সেখানে আছে, অসাধারণের পাওয়ার ব্যালেন্স সেখানে আছে, অসাধারণ একটি সিস্টেম সেখানে গ্রো করা হয়েছে। কিছু কিছু জায়গায় ডিফেক্ট আছে, সেই ডিফেক্ট গুলো আলোচনার মাধ্যমে সমাধান করে ফেলতে হবে, কিন্তু ছুঁড়ে ফেলে নতুন সংবিধান করা, গণপরিষদ করা, এগুলো ইউটোপিয়াজম বা কল্পনা মানে প্রসূত ছাত্ররা হতে যে পারে, বিষয়গুলোকে প্রাধান্য বাস্তবসম্মত দিচ্ছে, না। সেকেন্ড রিপাবলিক করা, গণপরিষদ করা, সংবিধান পুনর্লিখন করা, সেই বিষয়গুলোর সাথে আপনি একদমই একমত হচ্ছেন না। আসলে এই বিষয়গুলো আপনার কাছে, বিশেষ করে আপনি সাবেক এমপি বা জাতীয় পার্টির নেতা না, আপনি একজন রাজনৈতিক বিশ্লেষকও বটে, যার কারণে আপনার কাছ থেকে এই বিশ্লেষণগুলো আরেকটু জানতে চাওয়া। আপনার কাছে একটু এটাও আপনি বলছিলেন যে অকুতোভয় ছাত্রদের সেই অবদানের কথা, আপনি মাঝে মাঝে তাদের ভিডিও দেখেন, সেই সময় যে সমর্থন ছাত্ররা পাচ্ছিল, এখন আসলে সেটা কোথায় আছে? আপনি সেটাকে কিভাবে মূল্যায়ন করেন? আমরা দেখলাম যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে এখন সার্জিসকেও, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র তার উপর চড়াও হলেন, একটা হামলা বা হাতাহাতির ঘটনাও সেখানে ঘটে গেল। ছাত্ররা কি তাদের অবস্থান হারিয়েছে, নাকি তাদের অবস্থান আরো উন্নত হচ্ছে? কিভাবে আপনি দেখছেন? দেখুন, রাজনীতি করা, ভোট করা, নমিনেশন দেয়া, এজেন্ট দেয়া, সেন্টারের বাইরে স্লিপিং দেয়াল এজেন্ট ঠিক করা, এগুলো খুব কঠিন কাজ। এবং এগুলো ক্ষেত্রে একটি নতুন দল বাংলাদেশের সফলতার নিদর্শন খুব কম। হাতে গোনা 2টি বা 3টি দল সফল হয়েছে, 40টি দলই ব্যর্থ হয়েছে। আরেকটি হচ্ছে ছাত্ররা বিজয়ের পরপরই অ্যাডভাইজার হয়ে যাওয়ার কারণে, প্রশাসনে নাক গলানোর কারণে, প্রশাসনের রদবদল, তদবির, এগুলোতে ইনভলভ হওয়ার কারণে স্বাভাবিকভাবেই তারা একটা একটা আচ্ছাদনের মধ্যে পড়ে গেছে এবং বিতর্কিত অনেক বিষয়ে তারা নিজেদেরকে জড়িয়ে ফেলেছে। আহ, এই বিতর্কিত বিষয়ে তাদেরকে জড়ানো থেকে দূরে থাকা উচিত ছিল। মহাত্মা গান্ধী ভারত স্বাধীন হওয়ার পরে উনি যদি প্রাইম মিনিস্টার হতেন, রাষ্ট্রপতি হতেন, তাহলে উনিও বিতর্কিত হতেন। উনি কিন্তু ওইদিকে যাননি, কখনোই যাননি। জিন্নাহ সাহেব পাকিস্তান স্বাধীনতার কিছুদিন পরেই মারা গেছেন, এই জন্য উনি ওই পাকিস্তানের ওই বিতর্কের মধ্যে উনি যাননি। কিন্তু আমাদের ছাত্ররা রাষ্ট্র পরিচালনায় নানাভাবে অংশগ্রহণ করে এবং অভিজ্ঞতা কম নিয়ে অংশগ্রহণ করে তারা বেশ কিছু ভুলও করে ফেলেছে এবং কিছু মানুষকে অসম্মানও করে ফেলেছে।
এবং কিছু কিছু জায়গায় কিছু কিছু অনিয়ম দুর্নীতির অভিযোগও চলে আসছে স্বাভাবিকভাবেই। বাংলাদেশ পৃথিবীর অন্যতম দুর্নীতিগ্রস্ত দেশ। এই ক্ষেত্রে এই ছাত্রদেরকে ক্রিশ্চিয়ান নানের মতো প্রোটেকশন দেওয়া উচিত ছিল। জনহিতকর ব্যাপারগুলো ছাড়া অন্য বিষয়গুলোতে তাদের 2 থেকে 5 বছর দূরে থাকা উচিত ছিল। এই 2 থেকে 5 বছর বিভিন্ন রকমের ট্রায়াল অ্যান্ড এরর অ্যান্ড এক্সপেরিমেন্টের পরে একটি কাঠামো দাঁড়াতো। সেই কাঠামোতে এই ছাত্ররা এক্সট্রিমলি রিলেভেন্ট হতো। এখন গত 8 মাসে বিভিন্ন অভিযোগ অনুযোগের কারণে যে ঐক্যমত এই ছাত্রদের নেতৃত্বে জুলাই আগস্টে হয়েছিল, জুলাই আগস্টে সকল দল সকল লোক, নাহিদ, সার্জিদ, আসিফ, হাসনাত এদের দিকে তাকিয়ে থাকতো। তার একটা ক্ষুদ্র অংশ এখন তাদের দিকে তাকিয়ে থাকে, কারণ তারা এই বিতর্কিত বিষয়গুলোতে জড়িয়ে গেছে। বিতর্কিত বিষয়ে জড়ানোর কারণে তাদের বাইটিং পাওয়ার কমে গেছে। তবে একটি রাজনৈতিক দল তারা যেহেতু করছে, তারা একটি নতুন এজেন্ডা নিয়ে জনগণের কাছে যাবে, জনগণকে বুঝাবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং বিভিন্ন টক শোতে স্পষ্ট করে বলেছি, অন্য কোনো দলের সাথে যদি অ্যালায়েন্স করতে না পারে তাহলে এককভাবে এই দল দাঁড়াতে পারবে না, এবং এককভাবে এই দল সামনের নির্বাচনে অত্যন্ত লজ্জাকর ভোট পেতে পারে। অতীত ইতিহাস তাই বলে। এবং এই দলগুলো যখন জেলা কমিটি উপজেলা কমিটি করতে পারবে, রাজনৈতিকভাবে সচেতন যে লোকগুলো আছে তারা ইতিমধ্যে কেউ বিএনপি করে, কেউ জাতীয় পার্টি করে, কেউ আওয়ামী লীগ করে, কেউ ইসলামিক শাসনতন্ত্র করে, কেউ হেফাজত করে, কেউ জামাত করে। তো নতুন দলের জন্য রাজনীতিক প্রজ্ঞাবান লোক অ্যাভেলেবল তো খুব বেশি নাই। কিন্তু আর কিন্তু আপনিও যেটি বলছিলেন যে সরকারের ব্লেসিংস এর ব্যাপারটা, আশীর্বাদের ব্যাপারটা, সেটি কি তাদেরকে সহায়তা করবে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই সংখ্যাটা জানিয়ে রেখেছেন, বিএনপি মহাসচিব, যে সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তিনি একটি সাক্ষাৎকারে, বিবিসিকে দেয়া একটি সাক্ষাৎকারে তিনি প্রশ্নটা তুলে রেখেছিলেন। আম, সেই ব্লেসিংস কি তাদেরকে সাহায্য করবে? হ্যাঁ, অবশ্যই করবে। প্রশাসন, ডিসি, এসপি তারা তো জেনে যাচ্ছে চালিকা শক্তিতে যেহেতু ছাত্ররা আছে, ছাত্রদেরকে খেপালে স্বাভাবিকভাবেই তাদের ট্রান্সফার হয়ে যেতে পারে। তারা একটা ইনডাইরেক্ট সহযোগিতা করবে, কিন্তু এদেশের মানুষ কিন্তু অ্যান্টি এস্টাবলিশমেন্ট। যখনই আপনি সরকারের সাথে মিশে যাবেন বা আপনি সরকার হবেন, তখন মেজরিটি মানুষ আপনার বিপক্ষে চলে যাবে। আর আপনি সরকারি সুযোগ সুবিধা পেয়ে আপনি ক্ষুদ্র একটি গোষ্ঠীকে খুশি করতে পারবেন, বিশাল লেফট ওভার গোষ্ঠী থাকবে যারা অখুশি থাকবে। এবং এই সুযোগ সুবিধার ভাগাভাগি নিয়েও দ্বন্দ্বের সৃষ্টি হবে। এই সুযোগ সুবিধা নিয়ে অনেক অভিযোগ অনুযোগ আসবে। এই সুযোগ সুবিধা নিয়ে অনেক মিথ্যা প্রপাগান্ডাও ছড়ানো হবে। 1,000 কোটি টাকা লুটপাট হয়ে গেছে, এত টাকা পেলো কোথায়, অনেকগুলো গুজব চলে আসবে সত্য মিথ্যা। সেগুলো ছাত্রদের ইমেজকে টার্নিশ করে ফেলতে পারে। আমি মনে করি ছাত্রদেরকে সকলের সাথে সম্মান দিয়ে কথা বলে, সকলের সাথে মিশে, সকলের জন্য প্ল্যাটফর্ম তৈরির কাজ করতে হবে, সকলের নিরাপত্তার জন্য কাজ করতে জি। হবে। ছাত্ররা যেভাবে দলটি করেছে, এই দলটি বিশাল একটি পরিসরের দল হবে এমন সম্ভাবনা কিন্তু বেশিরভাগ রাজনৈতিক বিশ্লেষকরাই দেখছে না। জি। তবে আমি এখন কি আনন্দিত তারা একটি ছাত্ররা দল বিশাল করেছে। হবার জন্যই কিছু সময় নিতে চায়? মানে ছাত্ররা কেন নির্বাচনকে ঠিক, বিএনপি যেভাবে একটু দ্রুত, তাদের 1 নম্বর প্রায়োরিটি হচ্ছে নির্বাচন, সেই রকম ছাত্রদের মধ্যে সেটি কেন নাই? সার্জিসের সেই বক্তব্য, তিনি বলছেন যে যতদিন না শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখছি ততদিন যেন কেউ ভুলক্রমেও নির্বাচনের কথা না বলে, এরকম একটা বক্তব্য আসছে। আবার অন্যদিকে আমরা যদি সেই 16ই ডিসেম্বর, গত বছর 16ই ডিসেম্বর, যখন প্রথম ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে নির্বাচন কবে হবে সেটির একটি ধারণা পাওয়া গেল, তিনি বললেন যে আমি তাকে আসলে কোটই করি, তার বক্তব্যটা এখানে একটু ইন্টারেস্টিং। তিনি বলছিলেন যে সংস্কার তিনি চান সকল প্রধান সংস্কারগুলো শেষ করে নির্বাচন আয়োজনের জন্য বারবার তিনি আবেদন করছেন, এবং কোট করছি, তবে রাজনৈতিক ঐক্যমতের কারণে আমাদেরকে যদি, আবার বলছি যদি, অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। এই যদি, হয়তো, এবং সেটি কিসের উপর ভিত্তি করে? রাজনৈতিক ঐক্যমতের। এখন বিএনপির বিষয় হচ্ছে তারা চাচ্ছে দ্রুত নির্বাচন, ছাত্ররা চাচ্ছে শেখ হাসিনার বিচার, তারা চাচ্ছে সংস্কার, গণপরিষদ ভোট, স্থানীয় নির্বাচন, অনেক কিছু। তাহলে কি ঐক্যমতটা কোথায়? আর ঐক্যমত না হলে নির্বাচনের কি হবে? বিএনপি নির্বাচনের জন্য চাপ দিচ্ছে, এবং এই সরকারও আমি মনে করি সেনাপ্রধানের বক্তব্য এবং চিফ অ্যাডভাইজারের বক্তব্য আমরা যদি লাইন বাই লাইন মিলিয়ে দেখি, এটার মধ্যে কন্ট্রাডিক্টরি কিছু নাই। ফিলোসফিটা সেম, টাইম ফ্রেমটা মোরাললেস সেম, ডিসেম্বর জানুয়ারি। এখন যখনই সরকার এই ডিসেম্বরের ভোটটা পিছানোর চেষ্টা করবে, তখনই মাঠ পর্যায়ে বিএনপি অসহিষ্ণু হয়ে যাবে। বিএনপি যখন অসহিষ্ণু হয়ে যাবে,
তাদেরকে নিবৃত্ত করবে কে? পুলিশ। পুলিশ কেন করবে? যেখানে দেখছে কিছুদিন পরে ভোট হলে বিএনপি ক্ষমতায় আসতে পারে। সেনাবাহিনী ইন্টারনাল অ্যাফেয়ার্সে কেন নাক গলাবে? তাহলে ওই যে অসহিংস বিএনপি কে নিয়ন্ত্রণ করবে কারা? অবশ্যই আওয়ামী লীগ না। তখন সরকার একটি সেলফ পারপিচুয়েট ট্র্যাপে পড়ে যাবে। এবং একটি আন্দোলনের মাধ্যমে যদি এই সরকারকে বিদায় নিতে হয়, তখন সেটা সেফ এক্সিট হবে না। কিন্তু আমি তাহলে যেটা বারবার সরকার আপনার কি ডক্টর করবে তাহলে? মানে এটা একটা প্রশ্ন যে সরকার কি করবে? কারণ এই যে সরকার তো বলে রেখেছে যদি রাজনৈতিক ঐক্যমত তার ভিত্তিতে হয়তো নির্বাচন সম্ভব। এই রাজনৈতিক ঐক্যমত তো একটা বড় প্রশ্নবোধক চিহ্ন। কারণ এখন পর্যন্ত যেটি দেখা যাচ্ছে ছাত্ররা বলছে বা তাদের রাজনৈতিক দল বলছে, আরও কিছু রাজনৈতিক দল তাদের সম্ভাবনা তারা বলছে গণপরিষদ নির্বাচন বা যা বলছিলাম আর কি, শেখ হাসিনার বিচার এই বিষয়গুলো বিএনপির সাথে তো মিলছে না, ঐক্যমত তো হচ্ছে না। সরকার তো এটি তখন বলতেই হবে যে ঐক্যমত হচ্ছে না, এতগুলো দল চাচ্ছে না। তখন সরকার আসলে কি তার সামনে উপায় থাকবে? না, সরকারের সামনে তখন উপায় থাকবে অবশ্যই সেখানে সকল দলকে ডাকা। মেজর এখন আপনার 47টি দলের মধ্যে তো আপনি ভোট নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন না যে কোনটা পক্ষে কোনটা বিপক্ষে। মেজর দল তো 4টি 5টি। এই মেজর 4টি 5টি দলের মধ্যে কারা কি চাচ্ছে এটা তো ইম্পর্টেন্ট। জাতীয় পার্টি, বিএনপি, জাতীয় আওয়ামী পার্টিকে লীগ, তো বাদই দিয়ে দিয়েছে, জামাত। আলোচনায় তো চাই না। হ্যাঁ, সেই জন্যই ওই যে সকল ঐক্যমতের মধ্যে তো সকলের মধ্যে আবার এটা এটা খণ্ডিত সকল। ঐক্যমতটা খণ্ডিত ঐক্যমত। এটা সরকারের জন্য একটা দুর্বলতার জায়গা যে তারা সকলকে নিয়ে ঐক্যমত করেনি, এটা খণ্ডিত নিয়ে ঐক্যমত করেছে। আমি ওই যেটা আমি খণ্ডিতর বলছিলাম, মধ্যেই আমি প্রশ্নটা করছি, সেখানেও কি ঐক্যমতটা হবে? সেই খণ্ডিতের মধ্যেও ঐক্যমত হবে না। যদি ঐক্যমত না হয়, তখন এই সরকারের ক্ষমতায় থাকা অত্যন্ত কঠিন হবে। কারণ একটা ঐক্যমতের ভিত্তিতেই সরকার ক্ষমতায় আসছে। সকল দলগুলো ঐক্যমত দিয়েই এই 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 সরকারটা গঠন করেছে। সেই ঐক্যমত যখন থাকবে না, ভোট হবে না, তখন সরকারও থাকতে পারবে না বলেই আমাদের মনে হয়। তখন আসলে কি হবে? কারণ এই সেনাপ্রধানের যে সরকারটাকে তখন বক্তব্যের কথা দেশ আপনি চালানো কঠিন বলছিলেন। হবে। কেন বলছি, সরি একটু আমি ইন্টারাপ্ট করি, আচ্ছা, হ্যাঁ, কেন নিশ্চয়ই। বলছি? একটি নির্বাচিত সরকারের সেফ এক্সিট প্রয়োজন হয় না। নির্বাচিত সরকার 5 বছর থাকে, যেটা আমি সবসময় বলি। এরপরে জোর করে আবার থাকার চেষ্টা করে, ব্যর্থ হয়, তখন আবার দেশে রাজনীতি করে বিরোধী দল হিসাবে। কিন্তু একটি সুধী সমাজের রাজনৈতিক দল বা সুধী সমাজের সরকার, ঐক্যমতের সরকার, তাদের আলোচনার মাধ্যমেই পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার করে সেফ এক্সিট নিতে হবে। তাদের বিরুদ্ধে আন্দোলন হলে সেটা সেই লোড তারা নিতে পারবে না বা কেন নেবে? সেক্ষেত্রে অবশ্যই আমি মনে করি হয় দেশে ডিসেম্বর-জানুয়ারির মধ্যে ইলেকশন হবে, অথবা সরকারের মধ্যে ব্যাপক রদবদল হবে সেপ্টেম্বর-অক্টোবরে। আর এই দুটি সম্ভাবনাই আমি একজন ক্ষুদ্র রাজনীতিবিদ হিসেবে সামনে দেখছি। আপনি বলছিলেন যে যদি ঐক্যমত না হয় তাহলে কি হতে পারে, সরকারের সেফ এক্সিট নিয়ে প্রশ্ন তুলছিলেন। আর সেনাপ্রধান কিন্তু সেই রাওয়া ক্লাবের বক্তব্যের মধ্যে বলেছেন নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি হানাহানি হলে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে, এই সতর্ক বার্তা তিনি দিয়েছেন। এবং তিনি বলছেন যে পরে বলবেন আমি সতর্ক করি নাই, এই জন্য আগেই সতর্ক করে তিনি দিচ্ছেন। আহ, আসলে এই স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়া মানে আসলে কি বোঝাচ্ছে তিনি, সেটা কি আপনি বুঝতে পারেন, ধারণা করতে পারেন? আর 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 আসলে আরো একটা একদমই প্রশ্ন বুঝতে যোগ করে পারছি। দিই, আরো একটা যোগ করে দিই প্রশ্ন। কার কাছে স্বাধীনতা সার্বভৌমত্ব আর ইন্টারনালি বিপন্ন হয় না? মানে কার কাছে বিপন্ন হবে, কারা নিবে স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আক্রমণ বা আঘাত হানবে কারা? যে আমি ব্যাপার একটি লাইন আমি তার বক্তব্যে বুঝতে পারিনি, বাকি সবগুলো ক্লিয়ার ছিল। দেখুন, আমি সবসময় একটা অনুভব করেছি, বাংলাদেশের মানুষ আমরা একই খাবার খাই, একই কাপড় পরি, একই রকম দেখতে, কিন্তু আমরা সবসময় এক্সটার্নালাইজেশন অফ ইন্টারনাল পলিটিক্স করি। তো আমরা যখন এক্সটার্নালাইজেশন অফ ইন্টারনাল পলিটিক্স করি, তখন স্বাভাবিকভাবেই বিদেশি স্টেক হোল্ডাররা বাংলাদেশের ব্যাপারে নাক গলাতে সুযোগ পায়। খুব দ্ব্যর্থহীন কণ্ঠেই বলবো, বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের রণক্ষেত্রের একটি অধিক্ষেত্র হয়ে গেছে নানা কারণে। রাজনৈতিক ঐক্যমত না থাকার কারণে বাংলাদেশের বিষয়টি কোনো কোনো বিষয়ে পাকিস্তানকে উল্লসিত করছে, কোনো কোনো বিষয়ে ভারতকে উন্নাসিত করছে। আবার ভারতকে যেটা উন্নাসিত করছে, পাকিস্তানকে সেটা উল্লসিত করছে। এই জিনিসগুলো মধ্যেই তো একটা লিডারশিপ প্রয়োজন, হুম। যে আমরা কতটুকুর মধ্যে যাব। আজকে 24 সালে একটি বিপ্লব আন্দোলন হয়েছে বলেই 71 মুছে গেল, 71 জেনোসাইড মুছে গেল। পাকিস্তান কি আমাদের কাছে এখনো ক্ষমা চেয়েছে? এখনো তো ক্ষমা চায়নি। পাকিস্তান এখনো পাকিস্তানের সিভিল সোসাইটির সাথে আমার কথা হয়, তারা ক্ষমা চাইতে প্রস্তুত, হুম। কিন্তু পলিটিক্যালি পাকিস্তান এখনো ক্ষমা চায়নি। কিন্তু তাই না, আমিদুল ইসলাম কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টে বলা হয়েছে ফলসলি যে বাংলাদেশে জেনোসাইড হয়নি, বরঞ্চ বাঙালিরা বিহারিদেরকে হত্যা করেছে 71-এ।
এটা এটা পাকিস্তানের একটা পাঠ্য বিষয়, একাডেমিক থিওরিতে এটা রয়ে গেছে। কত বড় একটি মিথ্যা জিনিস রয়ে তো পাকিস্তান বাংলাদেশের সাথে রিলেশন রাখছে ফ্রেন্ডশিপের কারণে। কেন? কারণ ভারতকে কমব্যাট করতে তার বাংলাদেশ প্রয়োজন। কারণ বাংলাদেশ ভারতের পেটের ভিতরে। 71 সালে পাকিস্তানিরা বলেছে যে বাঙালিরা কালো, খাটো, খেতে পারে না, কাপড় পরতে পারে না, পুওর কাজিন। এবং যখন স্বাধীন হলো বাংলাদেশ, তারা হাসি ঠাট্টা করে বলল যে গরিব কাজিনকে ছেড়ে দিয়েছে, আমরা এখন ভালো থাকবো, ওরা বেশি ভাত খায়। ঠিক এইরকম ছিল পাকিস্তানের পারসেপশন 72 সালে। তারপরও বঙ্গবন্ধু সেই পাকিস্তানের সাথে সুসম্পর্ক রাখতে চেয়েছেন, কারণ দেশ বাঁচাতে হবে তাকে, ইসলামিক কান্ট্রির সাথে সুসম্পর্ক রাখতে হবে। হুম। সেই পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক থাকবে, কতটুকু থাকবে, এটা একটা একটা প্যারামিটার থাকতে হবে তো। আর এই পাকিস্তানের সাথে সুসম্পর্কটা কতটুকু ভারতকে এফেক্ট করছে সেটা আমাদেরকে দেখতে হবে। বাংলাদেশ ভারত থেকে যে অ্যাডভান্টেজ গুলো পায়, নেয়, অথবা আমরা টাকার বিনিময়ে নেই, যে এসেনশিয়াল কমোডিটি চিকিৎসা, সেটা কতটুকু পাকিস্তান দিতে পারবে, পাকিস্তান কতটুকু দিতে ক্যাপাবল, এটার একটা অবজেক্টিভ অ্যানালাইসিস করতে হবে। পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক থাকবে না, এটা কোনো যৌক্তিক হুম। যৌক্তিক থিওরি হতে পারে না। কিন্তু 71 সালে পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ হয়েছে, এটা একদম সর্বজন স্বীকৃত। আজকের জেনারেশন হয়তোবা, তারপরে জন্ম, আমারও জন্ম 79-এ, কিন্তু ইতিহাসের সঠিক নিরীক্ষা, সঠিক জিনিস দেখলে বাংলাদেশে জেনোসাইড হয়েছে, নির্বাচিত সরকারকে ক্ষমতা যেতে দেয়া হয়নি, রেপ হয়েছে, ব্যাপক লুট হয়েছে, 24 বছরে লুট হয়েছে, এবং যুদ্ধের সময় ইনফ্রাস্ট্রাকচার ভেঙে দেওয়া হয়েছে। ফলশ্রুতিতে 74-এ বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছে। ওই দুর্ভিক্ষের দায় তো পাকিস্তানকে নিতে হবে মোরাললেস। কারণ পাকিস্তানের এই শোষণ, বঞ্চনা এবং 71 সালের ডেমোলিশনের কারণে আমাদের 74 দুর্ভিক্ষ হলো। এবং শুধু তাই না, বাংলাদেশ তো অনেকদিন পর্যন্ত ইসলামিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতিও পায়নি। 72, 73, 74-এ গিয়ে বাংলাদেশ কিছু স্বীকৃতি পেয়েছে। বঙ্গবন্ধুর মৃত্যুর পরে বাংলাদেশ স্বীকৃতি পেয়েছে। তো এই জিনিসগুলোর ক্ষেত্রে তো আসলে আমি মনে করি একটা স্বচ্ছ, পরিষ্কার পলিটিক্যাল ধারণা নিয়ে বাংলাদেশকে এই সামনে এই আগাতে হবে। স্বচ্ছ পলিটিক্যাল ধারণা, পরিষ্কার ধারণাটা খুবই একটা কঠিন বিষয়। আমল পরিবর্তনের সাথে সাথে এই ধারণাটা পরিবর্তন হয়ে যায়। যারা আসলে খুব গবেষণা বা খুব পড়াশোনার মধ্যে নাই, খুব জানাশোনার চেষ্টা করে না নিজে থেকে, জেনে শুনে বা দেখে মানে জানার চেষ্টা করে, তারা খুব কনফিউজড একটা অবস্থায় থাকে যে আসলে কোনটা ঠিক, কোন ইতিহাসটা ঠিক। যাই হোক, ইতিহাসের সেই জায়গাটা না নিয়ে তাহলে মানে আমার মতো আপনিও ওই জায়গাটা কি অস্পষ্ট যে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন কাদের মাধ্যমে হবে, সেই জায়গাটা মানে আমি বুঝতে পারছিলাম না বলি আপনার কাছে প্রশ্ন যে আপনি বুঝতে পারছেন কিনা। আমি একটু এ বিষয়ে একটু বলছি। আমার যেটা মনে হচ্ছে যে আমাদের বর্ডারে রাখাইন আর্মি একদম বর্ডারে দাঁড়িয়ে আছে সম্পূর্ণভাবে। এবং আমার কাছে মনে হচ্ছে ভবিষ্যতে রাখাইন আর্মি থেকে আমাদের একটু থ্রেট আসার সম্ভাবনা আছে। অবভিয়াসলি বাংলাদেশে যদি ব্যাপক ভাবে মব জাস্টিস বাড়তেই থাকে, কোনো একটা সময় বাংলাদেশে রিফিউজি ক্রাইসিস হতে পারে, হিউম্যান রাইটস ভায়োলেশন হতে পারে, সেক্ষেত্রে দেশ আনরেস্ট হতে পারে, দেশে গৃহযুদ্ধের সম্ভাবনা আছে, এটা আমরা গোড়া থেকেই বলছি। তো সেই গৃহযুদ্ধ যদি দুটি পক্ষ থাকে, আমার ধারণা হয়তোবা একটি পক্ষ ভারতের সমর্থন চাবে, একটি পক্ষ পাকিস্তানের সমর্থন চাবে। তো সেখানে তো স্বাধীনতা সার্বভৌমত্ব তো অ্যাট স্টেক হবেই। তো সেইটার দিকে যেন যেতে না হয়, এটার জন্য একটাই সমাধান আছে, সকলকে এক প্ল্যাটফর্মে এনে সংশোধিত ভাবে রাজনীতি করতে দেওয়ার সুযোগ দেয়া এবং নির্বাচন করে দেয়া। এর বাইরে যে সমাধানগুলো আছে সেগুলো অ্যাডহক, রিস্কি, স্লিপারি, তাহলে এই যে পিচ্ছিল সতর্ক এবং বার্তাটা, এটি ভয়ঙ্কর এটি ভাবে দেশের জন্য ক্ষতিকারক হতে পারে। স্পষ্ট। এই যে সতর্ক বার্তাটা সেনাপ্রধান দিলেন, এটি আসলে তিনি কি কাকে দিলেন? আহ, কাকে দিলেন সেই সতর্ক বার্তা? তিনি অবশ্যই রাজনৈতিক দলগুলোকে দিলেন, এবং সেনাবাহিনীর মধ্যেও যেন কোনো আভ্যন্তরীণ অনৈক্য না হয় সেটিকে দিলেন। এবং একটা প্রেডিকশন উনি করলেন, যেটা তো খুব এক্সিওমেটিক, যে দেশে সুষ্ঠু সময়ে ভোট না হলে, ঐক্যমত না হলে ন্যাচারালি আনরেস্ট হবে। আম, আরব বসন্তের দেশগুলো সুষ্ঠু সময় ভোট পরবর্তী করা তো সময় আনরেস্ট সরকারের হয়েছে না? দায়িত্ব। সরকারের দায়িত্ব হলেও একটি অন্তর্বর্তী সরকারে অবশ্যই সেনাবাহিনীর রোল গতানুগতিক সময়ের থেকে এখন অনেক ডিফারেন্ট। সেনাবাহিনীকে সে সুযোগ সরকার দিচ্ছে কিনা আমরা জানি না, কিন্তু সেনাবাহিনীকে যদি এখন অধিক এম্পাওয়ার্ড না করা হয়, তাহলে ভোট করা এবং দেশ চালানো অলমোস্ট ইম্পসিবল হয়ে যাবে। তো আমি জানি না সেই এম্পাওয়ারমেন্টের জায়গাটা আছে কিনা। জি। সেই এম্পাওয়ারমেন্টের জায়গা যদি পুরোপুরি না থাকে, তাহলে সরকার তার স্ট্রেংথ
লুজ করছে। মানে যে সেই সরকারের জায়গাটা কোথায় আছে সেই সম্পর্কে যেহেতু খুব স্পষ্ট হবার সুযোগ নেই, কিন্তু ধারণা থেকে একটা আলোচনা করতে পারি। মানে আমারই একটা অনুষ্ঠানে একটা অনুষ্ঠানে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ তিনি বলছিলেন যে এই সতর্কবার্তাটা তিনি আসলে সরকারের উদ্দেশ্যে বা ডক্টর ইউনূসের উদ্দেশ্যেই দিচ্ছেন। সেজন্য একটু আপনাকে জিজ্ঞেস করতাম যে এরকম কিছু ভাবার কারণ আছে কিনা। আমরা দেখলাম ডক্টর ইউনূসকেও যখন সাংবাদিক প্রশ্ন করছিলেন ইন্টারভিউয়ে সেনাপ্রধানের বক্তব্য সম্পর্কে তার কি মন্তব্য, তিনি এই বিষয়টি এড়িয়ে গেলেন, এই বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হলেন না। সম্পর্কে কি কোনো মানে কোনো দূরত্ব দেখছেন, কোনো ক্ষত তৈরি হয়েছে? না, আমি মনে করি মানে সেনাপ্রধানের বক্তব্য নিয়ে তো ডক্টর ইউনূস স্যার কেন মন্তব্য দিবেন? তবে সেনাপ্রধানের বক্তব্যের কন্ট্রাডিক্টরি কিছু উনি ওনার বক্তব্যে বলেননি। এটা ডেলিবারেটলি হতে পারে, উনি সেনাপ্রধানের বক্তব্যটার সাথে তার সিনক্রোনাইজেশন রেখেছেন, এটা হতে পারে। আর টানাপোড়েন হওয়ার আমি কোনো যৌক্তিক কারণ দেখি না। তবে সেনাপ্রধান একটা প্রফেশনাল বডি, প্রফেশনালি কাজ করে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আভ্যন্তরীণ সিকিউরিটি বা এই ধরনের ক্রাইসিস টাইমে তারা অবশ্যই প্রফেশনালি কাজ করবে। কিন্তু সরকার একটু আনপ্রফেশনালি চলছে। ওই যে বললাম, সরকারের স্ট্রেংথের জায়গাটা মব, স্ট্রেংথের জায়গাটা তারুণ্য। এই তারুণ্যের সাথে কোনো কোনো ক্ষেত্রে হয়তো বা সেনাবাহিনীর পেশাতন্ত্রের একটু দ্বন্দ্ব হতে পারে। সেখানে একটা মনোমালিন্য হতে পারে। সেটা রাষ্ট্রপ্রধান হিসাবে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টাকে সমাধান করে ফেলতে হবে। আর আমরা দেখেছিলাম রাষ্ট্রপতির অপসারণ নিয়ে একটা অংশ খুব দাবি জানিয়েছিল। তখনই কিন্তু আমরা এই সরকারকে সে বিষয়ে কোনো ভূমিকা রাখতে দেখিনি। হুম। তো সরকার সেই সময় কিন্তু ভূমিকা রাখেনি, বরং সেটাকে অ্যালাউ করেছিল, যদিও সেটা পরে বিএনপি যখন হুঙ্কার দিল তখন আর সফল হয়নি। তো আমি মনে করি অনেক ক্ষেত্রেই আহ একটি বিপ্লবী সরকার বিপ্লবের পরের দিনই করে ফেলা যায়, কিন্তু একটা বিপ্লবী সরকার বিপ্লবের 8 মাস পরে বিপ্লবী সরকার হতে পারে না কাজে কর্মে। বিপ্লবের 8 মাস পরে তাকে সীমাবদ্ধ সাংবিধানিক নিয়মতান্ত্রিক সরকারই হতে হবে। 8 মাস পরেও যদি কেউ নিয়মতান্ত্রিক না হয়, তাহলে সেখানে ডেফিনেটলি আমি বলবো সরকারের এটা ত্রুটি, এবং সেই ত্রুটিটা সরকারের জন্য ভয়ঙ্কর হতে পারে, দেশের জন্য সেনাপ্রধানের ভয়ঙ্কর হতে পারে। জি, স্পষ্ট সেনাপ্রধানের বক্তব্যের একটু বিশ্লেষণ করছি তো তো আম, তাকে কি একটু বিরক্ত মনে হয়েছে কোনো কারণে? তিনি বলছেন আই হ্যাড এনাফ লাস্ট 7-8 মান্থস। মানে কি মনে হচ্ছে এখান থেকে? উনি মবতন্ত্রকেই ইঙ্গিত করেছেন, যে মবের ক্ষেত্রে দেখা যাচ্ছে মব হচ্ছে, এবং মব রক্ষার ক্ষেত্রে সরকার কোনো সঠিক ভূমিকা নিচ্ছে না, হোম মিনিস্ট্রি কোনো ভূমিকা নিচ্ছে না। তো সেক্ষেত্রে তো ডেফিনেটলি উনি মনে করতেই পারেন আম, যে এটা তার জন্য খুব ভয়ঙ্কর। দেন পিলখানা হত্যা নিয়ে পুরো সেনাবাহিনীকে জড়িয়ে খুব কেমন যেন একটা ধোঁয়াটে মন্তব্য হচ্ছিল। এখানে কয়েকটি জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের জাজমেন্ট হয়ে গেছে ট্রাইব্যুনালে, বিশেষ ট্রাইব্যুনালে। সেটা হাইকোর্টে আপহেল্ড হয়ে গেছে, সেটা এখন অ্যাপিলেট ডিভিশনে পেন্ডিং আছে। কেউ যদি এই পুরো ট্রায়ালটাকে ভিসিয়েট করে দেন, তাহলে যে 600 লোকের ফাঁসি হয়েছে, কয়েক হাজার লোকের সাজা হয়েছে, এদের কি হবে? এদের মধ্যে অনেকেই জেনুইন অপরাধী, আবার কয়েকজন নির্দোষও থাকতে পারেন। সেটা অ্যাপিলেট ডিভিশনে শুনানিতে বের হয়ে আসবে, কে নির্দোষ, কে দোষী, কে কতটুকু। এটাকে যদি চাপিয়ে দিয়ে একটা সেকেন্ড এনকোয়ারি, সেকেন্ড চার্জশিটের কিন্তু সুযোগ নেই। বাই দ্য ওয়ে, আইনে কিন্তু কগনাইজেন্স নেওয়ার পরে সেম ঘটনা নিয়ে আরেকটি তদন্তের সুযোগ নাই। সেই ক্ষেত্রে সেনাপ্রধান একটা ফুল স্টপ দিতে চেয়েছেন, কারণ ডিসিপ্লিনারি ফোর্সে এই সংখ্যাটা দিয়ে আপনি ডিসিপ্লিনারি ফোর্স চালাতে পারবেন না, যে কোনো একটি ঘটনায় আমাকে ইমপ্লিকেট করে ফেলতে হতে পারে। এবং সেনাবাহিনীতে যখন এই ধরনের আতঙ্ক কাজ করে, তখন সেখানে কু হয়, এবং সেই কুতে আর্মস ব্যবহার হয়। সেনাবাহিনী কখনো এই আতঙ্কের মধ্যে চলতে পারে না, ইউনিটির মধ্যে চলবে, স্ট্রেংথ। এরকম একটা গুঞ্জন জিওসিরা তো মিলে আছেই যে সেনাপতি। সেনাবাহিনীতে কু হতে পারে, সেনা কু হতে পারে। তাহলে কি এখান থেকেই সেই গুঞ্জন, মানে এটার একটা বাস্তবতাও আছে? না, সেনাপ্রধান যেটা করেছেন, যে বিষয়গুলোতে সেনাবাহিনীকে দ্বিখণ্ডিত করা চেষ্টা কেউ কেউ করছে, পিলখানা হত্যাকাণ্ড নিয়ে, গুম নিয়ে, উনি সেই দ্বিখণ্ডিত করার বিষয়গুলোকে গোল পোস্টের বাইরে সরিয়ে দিতে চেয়েছেন, কারণ সেনাবাহিনীকে তার ইউনিটি রাখতে হবে অ্যাজ এ সেনাপ্রধান। তো সেক্ষেত্রে আমি মনে করি তিনি সঠিক কথাই বলেছেন। আরেকটা হচ্ছে গুম কমিশন নিয়ে অনেক কথাবার্তা দেখছি। ডেফিনেটলি গুম অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষয়। তবে ইন সার্ভিস সেনা কর্মকর্তারা যদি কেউ গুমে জড়িত থাকেন, সেটা তো সেনাবাহিনীর মাধ্যমে তদন্ত হতে হবে। একটি কমিশনের আওতায় কি সেনাবাহিনী আসতে পারে? এটি একটি লিগ্যাল ইস্যু আছে। মোস্ট ইম্পর্টেন্ট, যদি বিচার করতে হয়,
ইন সার্ভিস সেনা সেনা কর্মকর্তাদের বিচার কিন্তু কোর্ট মার্শাল ছাড়া আপনি অন্য কোনো কোর্টে করতে পারবেন না, আর্মি অ্যাক্ট অনুযায়ী একদম নিষিদ্ধ। যে কারণে তাহেরের বিচারটা প্রশ্নবিদ্ধ, কারণ তাহেরকে যখন ফাঁসি দেওয়া হয় যে মার্শাল ল কোর্টে, তাহের তখন ইন সার্ভিস আর্মি অফিসার না, রিটায়ার্ড আর্মি অফিসার। যখন জিয়াউর রহমানকে সেনাপ্রধান না করে শফিউল্লাহকে করা হলো, এটা নিয়ে তাহের খুব চিল্লাচিল্লি করেছিল। তো চিল্লাচিল্লি করার পরে সে আবার বুঝতে পারলো যে আমার তো একটু প্রবলেমও হতে পারে, তখন উনি রিজাইন করলেন। পরে বঙ্গবন্ধু তাকে আবার বিটিআরসির চেয়ারম্যান করেছিলেন, যেহেতু খুব ভ্যালিয়েন্ট ফ্রিডম ফাইটার ছিলেন তাহের। পরে জিয়াউর রহমান যখন তাকে ফাঁসি দিলেন বা তার ফাঁসি হলো, তখন কিন্তু উনি ইন সার্ভিস ছিলেন না। সো এখন যদি কেউ গুম বা অন্য কোনো বিষয়ে অভিযুক্ত থেকেও থাকেন, তার তদন্ত বা অন্য কিছু সেনাবাহিনীর মধ্যেই হতে হবে। সেনাবাহিনীর তো এই বর্মটার মধ্যে সেনাবাহিনী কাজ করে, এই বর্মটা সেনাবাহিনীর জি স্ট্রেংথের জায়গা, এই বর্মটা সেনাবাহিনীর সঠিকভাবে কাজ করার জায়গা। জি সেনাপ্রধান সেই আর যারা বিষয়গুলো বলেছেন, সেই জায়গাগুলো স্পষ্ট করেছেন। স্পষ্ট করে বলেছেন এবং খুব ক্যাটেগরিক্যালি বলেছেন, এবং উনি ওই বর্মটাকে প্রোটেকশন করে অন্যান্য বাহিনীকে প্রোটেকশন করার চেষ্টা করছেন। কারণ ওই একটি বাহিনী রয়ে গেছে যেটি এখনো পেশাদারিত্ব আছে, পুলিশ তো কাজ করতে পারছে না। ভবিষ্যতে তো আমাদের সেনাবাহিনী লাগবে দেশের স্বার্থে, সেটাকে যদি খণ্ডিত করা হয়, কালিমালিপ্ত করা হয়, তাহলে দেশ চলবে কিভাবে, ক্রাইসিস গুলো ওভারকাম হবে কিভাবে? কিন্তু সেনাবাহিনী আসলে কি করছে? এই যে শুরুতে আমরা যে কথা শুরু করলাম, মব, এত মব হচ্ছে, জেনে শুনে হচ্ছে, ভিডিও মানে ক্যামেরায় লাইভ করে হচ্ছে, বা আগে ঘোষণা দিয়ে জাতীয় পার্টির অফিসে হামলার ক্ষেত্রেও সেটাও আগে ঘোষণা দিয়ে হচ্ছে, মানে এই যে তার সেনাবাহিনীও বা কি আসলে করছে? না, সেনাবাহিনী কি বা করবে এখানে? ওই যে বললাম, এখন তো স্টেট অফ এমার্জেন্সি না, এখন তো গ্যাদারিং নিষিদ্ধ না, একটা পলিটিক্যালি বা মবরা একত্রিত হচ্ছে, সেখানে সেনাবাহিনী রিস্ক মিনিমাইজ করে ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা করছে। তারা সরাসরি মবের সাথে দ্বন্দ্বে যাচ্ছে না, কারণ এই মবের মধ্যে ওই আন্দোলন করা ছেলেপেলেরাও আছে, তাদের সাথে তারা দ্বন্দ্বে জড়াতে চাচ্ছে না। আমি এটাকে আনওয়াইজ বলবো না, কারণ একটা ডেলিকেট ব্যালেন্স সেনাবাহিনীকে এখন করতে হচ্ছে, দেশের সংবিধান সমুন্নত রাখা, দেশ ঠিক রাখা, আবার যারা এই আন্দোলন করে শেখ হাসিনাকে সরিয়েছে তাদের সাথে সরাসরি দ্বন্দ্বে এই মুহূর্তে সেনাবাহিনী জড়ানোর আমি কোনো যৌক্তিক কারণ দেখি না। এই ব্যালেন্সটি ওয়াকার সাহেব বা সেনাবাহিনী খুব পারফেক্টলি করছে। এবং 5 তারিখে শেখ হাসিনাকে পাঠিয়ে দেওয়ার জন্য যে সিচুয়েশন তৈরি হয়েছিল, এর মাধ্যমেও তো ওয়াকার সাহেব লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচিয়েছেন। এসএসএফ তার হ্যাভি আর্মস নিয়ে শেখ হাসিনাকে রক্ষা করতে গেলে লক্ষ লক্ষ লোক মারা যেত, রাজনৈতিক কমপ্লিকেশন বাড়তো। তো সেগুলো তো উনি অত্যন্ত ওয়াইজ ভাবে জিনিসগুলো হ্যান্ডেল করেছেন, এখন সেটার জন্য এখন তার আমরা দেখতে পাচ্ছি পুরস্কার পাওয়া বিদেশ উচিত। থেকে। কিন্তু একটা অংশ তাকে তিরস্কার করে আত্মতৃপ্তি পাচ্ছে, একটা অংশ সেনাবাহিনীকে ডিস্টেবলাইজ করার চেষ্টা করছে। তারা বুঝছে না সেনাবাহিনী ডিস্টেবলাইজ মানে দেশ ডিস্টেবলাইজড, দেশের নিরাপত্তা ডিস্টেবলাইজড। সেই জায়গাতে সেনাপ্রধান আমার মনে হচ্ছে তিনি একটু জি, আহ, একটু সেনাপ্রধান ক্ষুব্ধ। বলছেন যে আক্রমণ করবেন না, সেনাবাহিনীকে আক্রমণ করবেন না, এবং সেনাপ্রধানকে আক্রমণ করা হচ্ছে কেন তিনি বুঝছেন না। আমরা এর বক্তব্যের পরেও আমরা দেখলাম বিদেশ থেকে অনলাইন অ্যাক্টিভিস্টরা বলছেন, সেনা প্রধানকে উদ্দেশ্য করে বলছেন তাকে সিল করে দেওয়ার সময় হয়ে গেছে। পিনাকি ভট্টাচার্য বলছেন, তার সম্পর্কে প্রকাশ্যেই বলছেন। আমরা তো আসলে দেখেছি যে পিনাকি ভট্টাচার্য যখন বলছেন 32 নম্বরে হামলা হোক, তখন হচ্ছে। পিনাকি ভট্টাচার্য প্রথম আলো ডেইলি স্টারের সামনে তিনি বলে জিয়াফত করিয়ে ফেলতে পারছেন, একটা কিছু তিনি করতে পারছেন। তো এই এর একটা প্রভাব কীরকম, মানে সেনাপ্রধান কে যে হুমকি দেওয়া, এরকম তো খুব নজির দেখা যায় না, সেরকম ঘটনাও এখন ঘটছে। আসলে এখানে কি হতে পারে বা কি হচ্ছে বলে মনে হয়? দেখুন, অনলাইন ব্লগার বা ইনফ্লুয়েন্সাররা অবশ্যই বাংলাদেশে ম্যাসিভ ইনফ্লুয়েন্স রাখছে। এটাও বিগত 17 বছর যেহেতু অন্য সব মাধ্যম বন্ধ হয়ে গেছে, তো এই মাধ্যমটি পপুলার হয়ে গেছে। পৃথিবীর কোনো দেশে অনলাইন ব্লগারদের কি পলিসি মেকিং নিয়ে আসা হয়েছে? অনলাইন ব্লগার বা ইনফ্লুয়েন্সাররা কি মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, প্রধান মিনিস্টার হয়েছে? ফলোয়ার থাকতে পারে কয়েক কোটি, কয়েক কোটি ভোট কি পাবে ভোটে দাঁড়ালে? তো এখানেই একটা ডিভাইডিং লাইন নিয়ে আসতে হবে। দেশটা আমাদের, থাকছি আমরা, দেখছি আমরা, তো আমাদের মধ্যেই আলোচনা করে সমাধানগুলো করতে হবে। আর পিনাকি সাহেব তো একসময় অত্যন্ত জ্ঞানগর্ভ কথা বলতেন, আমি তার জ্ঞানলব্ধ শো গুলো দেখতাম এবং অনেক কিছু শিখেছি সেখান থেকে। এরপরে উনি কিছুটা এক্সাইটমেন্টের দিকেই আছেন, যে অমুককে ধমো, অমুককে সরাও, ইনশাল্লাহ সবকিছু। তো এটার মাধ্যমে তিনি একটা গোষ্ঠীকে খুশি রাখছেন, একটা গোষ্ঠী তার ফলোয়ার বাড়ছে, কিন্তু ওই যে দেশের শান্তিটা নষ্ট হচ্ছে, বিনষ্ট হচ্ছে, অথবা আপনার অশান্তি করার একটা অসাধারণ ক্ষমতা আপনি অর্জন করে ফেলেছেন। এখন সেই ক্ষমতাটা আপনি কিভাবে ব্যবহার করবেন, দেশের স্বার্থে না দেশের বিরুদ্ধে, ঐক্যমতের স্বার্থে নাকি ঐক্যমতের বিরুদ্ধে?
আমরা বাঙালিরা একটাই জাতি, একটাই দেশ। আন্দোলনের আগেও আমরা বাঙালি, আন্দোলনের পরেও আমরা বাঙালি। কে কার বিরুদ্ধে যুদ্ধ করবে, কে কাকে উৎখাত করবে, কে কাকে দেশ ছাড়া করবে, আপনি কাউকে দেশ ছাড়া করতে পারবেন না তো, সে নাগরিক। এগুলো কথা বলা যায়, কিন্তু আসলে কার্যত দেখুন আজকে যারা অ্যাডভাইজার হয়েছে তারা প্রত্যেকেই স্ব স্ব ক্ষেত্রে অত্যন্ত সফল, কিন্তু অ্যাডভাইজার হিসেবে কিন্তু অনেকেই ব্যর্থ হয়ে গেছে। সেরকম যারা অনলাইন ব্লগার তারা তথ্য দিচ্ছেন বা বক্তব্য দিচ্ছেন, কিন্তু কার্যত দায়িত্বপ্রাপ্ত হয়ে গেলে কিন্তু তারা নিজেরাও বুঝতে পারবেন যে কাজগুলো করা কত কঠিন। এবং অনেক অ্যাডভাইজাররা কিন্তু ওপেনলি বলছে যে আমরা এতদিন বুঝিনি, এখন বুঝছি। আসলে এই জিনিসগুলো খুব দুর্বোধ্য, খুব কঠিন। তো সেই কঠিন বিষয়ে যারা কথা বলছে তারা কথা বলতে পারে, কিন্তু কাজ তো করতে হবে সিলেক্টিভ কিছু লোককে, সিলেক্টিভ কিছু গোষ্ঠীকে, তার মধ্যে সেনাবাহিনী একটা, হুম। তার মধ্যে পুলিশ একটা। তো সেই সেনাবাহিনী যেন অখণ্ড থাকে এবং ইউনিটি থাকে, দেশের সাথে কাজ করতে পারে এবং সরকারকে সঠিক পরামর্শ দিতে পারে, সে অবস্থানটা রাখতে হবে। জি, আপনার সেই আহ্বানটি সেনাবাহিনী স্পষ্ট। একদম এমন শেষের একটি দিকে একটু, অবস্থায় থাকে, হ্যাঁ, জি, জি, সেনাবাহিনীকে যদি এমন একটি অবস্থায় রাখতে হয়, তাকে বিগত সময়ের দোসর, বিগত সময়ের ফ্যাসিস্টের বন্ধু, এই ধরনের তকমা দিয়ে তার পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করা হয়, এ তো দেশের স্বার্থে কন্ট্রিবিউট করতে পারবে না। সে শেখই থাকবে, আর অস্ত্রধারী লোক যখন শেখই থাকে তখন ডিজাস্টার হয়। আপনি কি মনে করেন সামনে সেনা কু হতে পারে? একটু আগেও একটু প্রশ্নটা অন্যভাবে করছিলাম। কুডে এইটা তো, বা পথ যেটাকে আপনার বলা হয় PUTCH, এটা তো বাংলাদেশে অনেকদিন হয়নি। সেই লাস্ট হয়তো বা হয়েছিল এরশাদ স্যারের যেটা টেক ওভার, সেটাই লাস্ট। এরপরে 96 সালে হওয়ার কথা ছিল, হওয়ার কাছাকাছি গিয়ে হয়নি। আর 2007 সালে আর্মি ব্যাক একটি গভর্নমেন্ট হয়েছিল। আমি মনে করি বর্তমান সরকারের আর্মি ব্যাক কিনা আমি জানি না, হয়তো আর্মির সাথে সুসম্পর্ক আছে। আর্মির সাপোর্ট ছাড়া একটা অন্তর্বর্তী সরকার চলা অত্যন্ত কঠিন। সেটা আপনি যে নামেই বলেন। আমি মনে করি না সরাসরি আর্মি কু এটা রিয়েলিস্টিক, পৃথিবীর কোনো দেশে হচ্ছে না তো। হুম, এবং আর্মি কু হলে সে দেশটি পিস কিপিং মিশন রাখতে পারবে না। তো সেনাবাহিনী সেই দায় কেন নেবে? এবং বাংলাদেশে যতবার আর্মি কু হয়েছে তাদের তো নেক্সট ফেজটা ভালো হয়নি। জিয়াউর রহমানকেও অপমৃত্যু হলো, এরশাদ স্যারকেও 90 সালে পদত্যাগ করতে হলো। তো আর্মি কু হওয়ার ক্ষেত্রে ডেফিনেটলি সেনাবাহিনী অনেক চিন্তা করবে। তো একটি আর্মি সমর্থিত সরকার কাঠামো প্রয়োজন হতে পারে। জি। ব্যারিস্টার পাটোয়ারি, আমরা দেখলাম যে সেনাপ্রধান সেই আইন শৃঙ্খলার কথা বললেন, যে সেই পরিস্থিতির স্বীকার করলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা তার বক্তব্যে আসলো। বিবিসির সাংবাদিক যখন প্রধান উপদেষ্টাকে ইন্টারভিউ করছিলেন, তখন প্রধান উপদেষ্টা বললেন তার কাছে যে হিসেব সেটা তো বলছে না যে অপরাধ বাড়ছে, মানে তিনি অপরাধ বাড়ছে এটি তিনি সেই সময় স্বীকার করলেন না। তিনি বলছেন যে, তখন সাংবাদিকই বলছিলেন যে 50% ডাকাতি বেড়েছে, এটা পুলিশের পরিসংখ্যান। মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদন বলছে অগাস্ট থেকে জানুয়ারি পর্যন্ত 6 মাসে 121 জন গণপিটুনিতে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আর এরকম ছিনতাই, চাঁদাবাজি, এগুলো ঘটনা তো আমরা দেখেই যাচ্ছি। মবক্রেসির যে বিষয়গুলো, মানে প্রধান উপদেষ্টা বলছেন হিসেব তো, মানে তার কাছে কেন সেই হিসেবটা থাকছে না? তার কাছে হিসাব নাই, নাকি তিনি আসলে জেনে শুনেও বলছেন না? কি আসলে মনে হয়? আমাদের অ্যাডভাইজারদের খলিফায়ে রাশিদিন হতে হবে, ছদ্মবেশে রাস্তায় নামতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে, তখন তারা ট্রু রিফ্লেকশন পাবেন। তারা মনে হচ্ছে একটা রোজি পিকচার পাচ্ছেন। এই রোজি পিকচার থেকেই হয়তো বা প্রধান উপদেষ্টা এই কথাটা বলেছেন। আইন শৃঙ্খলার অবস্থা অবশ্যই খারাপ হচ্ছে, দেশে ক্রাইম বাড়ছে, অনাস্থা বাড়ছে এবং সংখ্যা বাড়ছে। এটার কোনো একাডেমিক ডিসকাশনের বিষয় না, এটা একদম আনডিসপুটেড ফ্যাক্ট। এবং সেটা ল অ্যাডভাইজার, স্বরাষ্ট্র অ্যাডভাইজার নিজেই স্বীকার করেছেন, হুম, তারা নিজেরাই কিন্তু স্বীকার করেছেন। হুম, রাত তো 3টার চিফ সময় অ্যাডভাইজার দাঁড়িয়ে হয়তো বা সংবাদ সাংবাদিক সম্মেলন করছেন বা সাংবাদিকের সাথে কথা বলছেন। চিফ অ্যাডভাইজার হয়তো বা সাংবাদিককে কমব্যাট করেছেন, তার সরকারকে ডিফেন্ড করেছেন পলিটিক্যালি। তো ডক্টর ইউনূস স্যার পলিটিক্যাল হয়ে গেলে তো আমরা খুব বিপদে পড়বো, কারণ উনি হচ্ছেন হুম। আমাদের কাছে একটা হ্যাঁ, তিনি এপিটম বলছেন অফ। আমি তো হিসেব নিচ্ছি, অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি। কিন্তু এখানেই প্রশ্ন যে তিনি তো আসলে অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক সরকারগুলোর কথা আপনি যেমনটি আগে বলছিলেন, তাকে ক্ষমতায় থাকা, সামনে ক্ষমতায় আসা, অনেক কিছু তাকে পরিকল্পনা করতে হয়। ডক্টর ইউনূস কেন এমনটি করছেন? উনি খুবই ইন্টেলিজেন্ট মানুষ এবং খুবই স্মার্ট মানুষ। উনি ডেফিনেটলি অনেকগুলো অপশন খোলা রেখেছেন। তার মধ্যে সবচেয়ে প্রবাবল অপশন হচ্ছে ইলেকশন হবে, আহ, এবং এই গভর্নমেন্টের পরে বিএনপি গভর্নমেন্ট আসবে, এটা একটা প্রবাবল অপশন। এর বাইরেও ছোট ছোট অপশন গুলো উনি ওপেন রেখেছেন। ছাত্রদের ইলেকশন ডেফার্ড হতে পারে, আর্মি ব্যাক গভর্নমেন্ট হতে পারে, এক্সপ্যান্ডেড জাতীয় সরকার হতে পারে, সর্বদলীয় সরকার হতে পারে।
অনেকগুলো অপশন উনি রেখেছেন। এই অনেকগুলো অপশন রাখাটা আনওয়াইজ না, তবে একটু ঝুঁকিপূর্ণ। আমরা ওনার কাছ থেকে একটি সুনির্দিষ্ট রূপরেখা চাই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। এবং ওনার কাছ থেকে আমাদের প্রত্যাশা সবসময় যেটি ছিল যে হয়তোবা উনি মবের কথায় কাউকে বাদ দিয়ে দেশ চালাবেন না, অথবা মবের কথায় কাউকে বাদ দিয়ে ইলেকশন করার চিন্তা করবেন না। বাট উনি ওনার বক্তব্য কিন্তু বলেছেন সকলেই নাগরিক, সকলেরই রাজনীতি করার, ভোট করার অধিকার আছে, চিহ্নিত অপরাধী ছাড়া। তো সেই ক্ষেত্রে সেনাপ্রধান যে বলেছেন ফ্রি ফেয়ার ইনক্লুসিভ ইলেকশন, সে একই কথা প্রধান উপদেষ্টা বলেছেন। সো দেশ তো অন্তর্ভুক্তিমূলক ইলেকশনের দিকেই যাচ্ছে। সেক্ষেত্রে আমি তো মনে করি ওটাই একমাত্র সমাধান হবে সামনে। কিন্তু যাদেরকে প্রধান উপদেষ্টা কেয়ার করছেন বা তাদের নিয়োগকর্তা বলে আপনিও বলছিলেন, সেই যে আলোচনাটা, তারা তো আবার ঠিক সেরকমটা চাচ্ছেন না। অন্তর্ভুক্তি ঠিক সেভাবে তারা চাচ্ছেন না। যাই হোক, সেটা হয়তো আরও আলোচনা, অনেক বড় আলোচনা হবে। শেষ করি এই প্রশ্ন দিয়ে যে প্রথম ইনিংস দ্বিতীয় ইনিংসের সে যে আলোচনা, ডক্টর ইউনুস বলেছেন প্রথম ইনিংস শেষ করেছি, দ্বিতীয় ইনিংস শুরু। কেমন মূল্যায়ন করবেন আপনি? প্রথম ইনিংস কেমন গেল, দ্বিতীয় ইনিংসের শুরুটা কেমন কেমন যাবে বলে মনে হচ্ছে? আমার মনে হয় দেশের সাথে কোনো ইনিংসই শুরু হয়নি। এই সরকারের একমাত্র সাফল্য হচ্ছে এই সরকারটা আছে, এটাই সাফল্য। এর বাইরে অন্য কোনো সাফল্য, ঐক্যমত, সংস্কার, সাবস্টিটিউটিভ সংস্কার, সংস্কারের জন্য যে ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক, এগুলো করা হয়নি। আমার কাছে মনে হচ্ছে যে এই সরকারের সময়টা কিছুটা ফিউটালি হয়ে যেতে পারে অলটুগেদার। ইলেকশন করতে না পারে তাহলে টোটাল ফেইলারই হয়ে যাবে। যদি ইলেকশন করতে পারে, অ্যাটলিস্ট একটা ইলেকশন করে একটা ট্রানজিশন করতে পেরেছে। দ্যাট ইজ ইয়েট টু সি। ডক্টর ইউনূস স্যারের পার্সোনাল লাইফে তো অসংখ্য ক্যারিশমা আছে, রাষ্ট্র পরিচালনারও তিনি হঠাৎ করে ক্যারিশমা দেখাতে পারেন। আমি তো মনে করি উনি ক্যারিশমা দেখানোর ব্যক্তিত্ব। তো সেই ক্যারিশমা আমরা দেখতে চাচ্ছি, অপেক্ষা করছি দেশের স্বার্থে। সেকেন্ড ইনিংস, ফার্স্ট ইনিংস যেটাই হোক, রান তো হয়নি, দেশের স্বার্থে তো রানের খাতা খোলা হয়নি।